বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখানে জি রিপন ভাই, রিপন ভাই কি আছেন? উনি মনে হয় একটু স্টাক হয়ে গেছে, ওনাকে লগ আউট করে আবার ইন করতে হবে মনে হয়। রিপন ভাই, জি আমরা লাইভে। এবং আজকের এই বিশেষ ভার্চুয়াল টক যেটির সাবজেক্টটি আমরা অত্যন্ত চমৎকার একটি সাবজেক্ট, সেটি হচ্ছে যে ইজ কম্পিটেন্সি given importance in higher education, especially in terms of skills development. তো আমি যদি আবার বলি, is competency given importance on skill development initiative in higher education in Bangladesh? So কর্মদক্ষতা নিয়ে আজকে কথা বলবো। কর্মদক্ষতা আসলে বিশ্ববিদ্যালয় লেভেলে গুরুত্ব দেয়া কতটুকু হচ্ছে টু ক্রিয়েট রেজিলিয়েন্ট ইউথ। আজকের এই বিষয়ে আলোচনা করবার জন্য ভেরি স্ট্রং প্যানেল আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আজকের এই ভার্চুয়াল ডিসকাশনে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন মহিবুল হাসান চৌধুরী, এমপি, অনারেবল ডেপুটি মিনিস্টার, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম স্যার। আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা, সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর মুনাজ আহমেদ নূর, অনারেবল ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। স্যার আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত আছেন ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, সম্মানিত ভাইস চ্যান্সেলর, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। ওনাকে আমরা কিছুক্ষণের মধ্যেই আবার স্ক্রিনে পাবো। আমাদের সাথে যুক্ত আছেন রাশেদ মুজিব নোমান, কান্ট্রি ডিরেক্টর অগমেডিক্স বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত আছেন আশিক আহমেদ, সিইও ফার্স্ট কমিউনিকেশন লিমিটেড এবং ডিরেক্টর ইউনিয়ন ব্যাংক। এবং আমাদের সাথে যুক্ত আছেন দিদারুল আলম সানি, ডিরেক্টর বেসিস। আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আগেই বলেছি যে আমাদের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করছি এবং রিজিলিয়েন্ট ইউথ আমাদের সবার এক্সপেক্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্যান্ডেমিকের সময় আসলে অনেকেই ভেঙে পড়েছেন হতাশায়, বাট আবার একদিক থেকে বলছেন যাদের কাছে কর্মদক্ষতা আছে তারা ভেঙে পড়ছেন না, বরং তারা অল্টারনেটিভ ওয়েজ বের করছেন যাতে করে তারা পরিবর্তিত প্রেক্ষাপটে নিজেকে খুঁজে পেতে পারেন, নিজেকে, নিজের জীবনকে, নিজের জীবিকাকে চালিয়ে নিয়ে যেতে পারেন। সো এই কর্মদক্ষতার বিষয়টি উচ্চশিক্ষা লেভেলে কতটুকু গুরুত্ব প্রদান করা হচ্ছে, এই বিষয় নিয়ে আজকে আমাদের এই বিশেষ ভার্চুয়াল ডিসকাশন আয়োজন করেছে ইন্সপায়ারিং বাংলাদেশ। আমি আলোচনা শুরু করতে চাই প্রফেসর ডক্টর মুনাজ আহমেদ নূর স্যার আপনাকে দিয়ে। আপনি বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য এবং আমি জানি যে বাংলাদেশে প্রথমবার সরকার এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে যে ডিজিটালি শিক্ষাকে প্রমোট করা। তো সেই জায়গা থেকে ডিজিটাল ইউনিভার্সিটির একজন উপাচার্য হিসেবে এই কর্মদক্ষতার বিষয়টি আপনি কিভাবে দেখেন, বা সেটি কোন ভাবে আসলে প্রতিফলিত হচ্ছে বিশেষ করে তরুণদের কর্মদক্ষতা নিশ্চিত করবার ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের উপাচার্য মহোদয়কে আরেকটু যুক্ত করতে চাই এখানে। কর্মদক্ষতাটা তো আসছে, মানে এটা একটা আউটকাম অফ হায়ার অর হোয়াট এভার লেভেল এডুকেশন। আপনার যেগুলো কন্টেন্টের উপরে কম্পিটেন্সি, অর্থাৎ আমি যেই বিষয়ে পড়ছি সেটার উপরেও যেটা আমার দক্ষতা থাকা, সফট স্কিল গুলো থাকা, সেটাও একটু আপনি আলোকপাত করলে ভালো হবে। জি, মাননীয় মুখ্যমন্ত্রী। আজকের অনুষ্ঠানের সভাপতি কেএম হাসান রিপন সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী এবং আমাদের আলোচক বৃন্দ, সবাইকে আমার সালাম। এবং প্রথমেই আমি অভিনন্দন জানাই আমার বাংলাদেশের সকল যুব সমাজকে, যে আজকে তাদের ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে এবং এটা যারা পালন করছেন তাদের সবাইকে।
এই করোনার সময় আপনার কতগুলো জিনিস আমরা দেখতে পেয়েছি। যেমন ধরেন আপনার এমনি সময় আপনার 70% অফ দ্য ওয়ার্ল্ড ইউথ আপনার আনএমপ্লয়েড থাকে, যেটাকে আমরা বলি নট ইন এমপ্লয়মেন্ট, নট ইন এডুকেশন এবং নট ইন ট্রেনিং, যেটাকে বলে নিট আর কি। এবং তার মধ্যে প্রায় 3/4 আপনার যারা ফিমেল ইউথ আছে তারা আনএমপ্লয়েড থাকে। এবং একটা প্রেডিকশনে বলা হয়েছিল যে 2021 সালে প্রায় 279 মিলিয়ন ইউথ আপনার এই নিটের আওতায় থাকবে। এবং প্যান্ডেমিকের ফলে যেটা হচ্ছে এই সংখ্যাটা আরো বেড়ে যাবে, সেটা অনেক কারণেই আপনার বেড়ে যাবে। তো সেই জায়গায় আমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে যে এই ইউথদেরকে আমরা কিভাবে এই স্কিল সেটের মধ্যে নিয়ে আসতে পারি, যারা যাতে প্যান্ডেমিক পরবর্তী তারা আমার বিশ্বকে বা আমার দেশকে আপনার সার্ভ করতে পারে। তাই এই প্রেক্ষাপটটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। এখন যদি আমি আসি আপনার হায়ার এডুকেশনে যে কম্পিটেন্সি বেসড লার্নিং, এখানে কতগুলো বেসিক ডেফিনেশন আমরা যদি একটু মাথায় নেই, তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি একটু পরিবর্তন করতে হয়, সে পরিবর্তন করতে আমাদেরকে সাহায্য করবে। কারণ শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ কেন পৃথিবীর সকল শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতে আপনার একটু সময় লাগে, কারণ এটা একটা বিশাল জিনিস দাঁড়িয়ে গেছে। আমরা যদি খেয়াল করি যে আমাদের আজকের শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রুশিয়ান মডেলের একটা শিক্ষা ব্যবস্থা। প্রুশিয়ান হচ্ছে একটা জার্মান ছিল আপনার 1700 শতকের দিকে, এবং তারা এই মডেলটার প্রবক্তা। এই মডেলটা কি? খুব সিম্পল। এই মডেলটা একটা হোমোজেনিয়াস এজ বেসড আপনার কোহর্ট থাকবে, এবং এই কোহর্টটা এই এজ বেসডই সামনে আগাবে। আমার কোন শিক্ষার্থী কতটুকু শিখছে এটা ফ্যাক্ট না, এটা হচ্ছে টাইম বেসড এবং এজ বেসড এবং হোমোজিনিয়াস। এই যে বেসিক জিনিসটা, এটা কিন্তু এখনো চলে আসছে, এবং নেপোলিয়ান ওয়ারের পরে এই জিনিসটা আরো ভালোভাবে আসে, এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয় তখন আপনার এটাকে আরো পাকাপোক্ত করা হয়। এবং তৎকালে আমেরিকান একটা কমিটি গঠন করা হয় আমেরিকাতে, ইউএসএতে 1800 শতাব্দীর প্রথম দিকে, যে তারা যখন তাদের শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করতে চায়, তারা তখন জার্মানিতে এই প্রুশিয়ান এলাকায় ভিজিট করে, এবং কানাডারও তারা প্রুশিয়ান এলাকায় ভিজিট করে, এবং ভিজিট করে তারা তাদের দেশে এই শিক্ষাটাকে একদম পাকাপোক্তভাবে নিয়ে আসে, এবং যার ফলশ্রুতিতে ভিক্টোরিয়ান এম্পায়ার সেটাকে তারা ছড়িয়ে দেয় তাদের সারা সাম্রাজ্যে, এবং তার একটা অংশ আমরা ছিলাম, এবং সেটাকে আমরা ইনহেরিট করি। এবং সেই শিক্ষাটাই এখন সারা পৃথিবীতে এমনভাবে গেঁথে বসেছে যে এই শিক্ষা থেকে আর আমরা এখন বেরোতে পারছি না। অনেকেই অনেক এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, অনেকে অনেক কিছু সামনের দিকে নেওয়ার চেষ্টা করছে, এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে শিক্ষা ব্যবস্থাটা কাজ করবে না, কারণ এটা হচ্ছে ফ্যাক্টরি মডেল। যে আপনি প্রোডাকশন লাইনে আপনি প্রোডাকশন ছেড়ে দিচ্ছেন, 16 বছরে একটা প্রোডাক্ট বের হয়ে আসবে, এবং আপনি এক্সপেক্ট করছেন যে এই প্রোডাক্টটা আপনার কাজ করবে। কিন্তু এখনকার যে কমপ্লেক্স ওয়ার্ল্ড এবং এখনকার যে চেঞ্জিং ওয়ার্ল্ড, যে এটা প্রতি মোমেন্টে চেঞ্জ হচ্ছে, এটাতে কাজ করছে না। এর ফলে আমরা দেখছি যে অনেক মডেল পৃথিবীতে আপনার আসছে এডুকেশনের। তার মধ্যে প্রধান কতগুলো মডেল যদি আমি বলি, অনেক মডেল আছে, কিন্তু প্রায় 16-17টা মডেল আছে টিচিং লার্নিং এ। তার মধ্যে এখন যেগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন ইনকোয়ারি বেসড মডেল, প্রবলেম সলভিং মডেল, আর আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে ডাইডাক্টিক মডেল, ডিরেক্ট ইনস্ট্রাকশন মডেল। ডিরেক্ট ইনস্ট্রাকশন মডেল থেকে আমরা বেরোয় আসতে চাই এখন, এবং এজ বেসড হোমোজিনিয়াস লার্নিংটাকে, যেটাকে আমরা ফর্মাল এডুকেশন বলি। কারণ এডুকেশন আবার এই প্রুশিয়ান মডেলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, ইনফর্মাল, ফর্মাল এবং নন ফর্মাল। আমরা বাংলাদেশে নন ফর্মাল এবং ফর্মাল, আমাদের নন ফর্মাল একটা এডুকেশন একটা ইনস্টিটিউট আছে, বিএনএফই, বাংলাদেশ নন ফর্মাল ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট। তারা মোস্টলি নন ফর্মাল এডুকেশন নিয়ে ডিল করে, আর আমাদের শিক্ষা মন্ত্রণালয় সাধারণত ফর্মাল নিয়ে ডিল করে মোস্টলি, তবে তাদের অনেক নন ফর্মালও অ্যাক্টিভিটিস আছে। তা এই টাইপ দুটো যদি আমি বুঝি, যে এক হচ্ছে নন ফর্মাল এডুকেশনকে আমরা কম্পিটেন্সি বেস করতে চাচ্ছি, নাকি নন ফর্মালকে আমরা করতে চাচ্ছি, আমার মনে হয় নন ফর্মাল ফর্মাল দুটোকেই আমাদের কম্পিটেন্সি বেসড করতে পারা দরকার। আরেকটা হচ্ছে যে কতগুলো মডেলের মধ্যে কোন মডেলটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। এখন কম্পিটেন্সি বেসড মডেল যদি আমি বলি, এটা কিন্তু সব কিছুতে অ্যাপ্লিকেবল হবে না। আপনার কম্পিটেন্সি মডেলের সবচেয়ে বড় ডেফিনেশনটা হচ্ছে যে এটা টাইম বেসড না, এটা হচ্ছে স্কিল বেসড, যে মাস্টারিং বেসড। আপনি একটা সাবজেক্ট বলেন বা যে বিষয় বলেন, আপনি একটা মাস্টারি লেভেল অ্যাচিভ করবেন, তারপর নেক্সট মাস্টারি লেভেলে যাবেন। আমি যদি একটু এক্সাম্পল দেই, তাহলে আপনাদের জন্য, সবার জন্য, আমাদের ইউথ সবার জন্য বুঝতে সহজ হবে। কয়েকটা জিনিসে মাস্টারি বেসড লার্নিং বা কম্পিটেন্সি বেসড লার্নিং একদম সরাসরি বোঝা যায় খুব সহজে। যেমন সুইমিং, আপনি সাঁতার কাটতে
পারেন কিনা। আমি আপনাকে কতগুলো লেভেল হয়তো দিয়ে দেবো, কম্পিটেন্সি লেভেল অ্যাসেসমেন্ট, যে আপনি 25 মিটার সাঁতার কেটে দেখান, এটা আপনার একটা কম্পিটেন্সি লেভেল। আপনি 50 মিটার সাঁতার কেটে দেখান, এটা আরেকটা কম্পিটেন্সি লেভেল। তারপর আপনি 100 মিটার সাঁতার কেটে দেখান, এটা আপনার একটা কম্পিটেন্সি লেভেল। তো এখন এই কম্পিটেন্সি লেভেলের আবার আরেকটা বিষয় আছে যে আপনি এই 25 মিটার কত মিনিটে যেতে পারেন, 50 মিটার কত মিনিটে যেতে পারেন, এটা আপনার একটা কম্পিটেন্সি লেভেল। তবে শিক্ষা ব্যবস্থায় আমরা চাই না যে ওই দক্ষতার লেভেলে পৌঁছে যাক যে সে 25 মিটার যেতে পারলে আমি তাকে বলবো যে তুমি একটা কম্পিটেন্সি অ্যাচিভ করেছো। ইন্ডাস্ট্রিতে যে সে অ্যাচিভ করবে যে 25 মিটার সে কত মিনিটে পার হবে। এই জায়গায় ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইন্ডাস্ট্রি অনেক সময় মনে করে যে না, তাকে 25 মিটার এখনই 5 মিনিটে পার হতে হবে, সে কেন বিশ্ববিদ্যালয় থেকে 25 মিটার 50 মিনিটে পার হয়ে আসতে, সরি ধরেন 15 মিনিটে পার হয়ে আসতেছে, এখনই কেন সে 10 মিনিটে পার হতে পারছে না। এই জায়গাটাতে ইন্ডাস্ট্রির একটা আন্ডারস্ট্যান্ডিং এবং একাডেমি ইন্ডাস্ট্রি যেটা আমরা কোলাবোরেশন বলি, গ্যাপটা বিশাল। কারণ একটা ইন্ডাস্ট্রিকে মনে রাখতে হবে যে মাইক্রোসফটের মতো ইন্ডাস্ট্রি বলি বা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি বলি, তারা একটা কম্পিটেন্সি লেভেল অ্যাচিভ করেছেন ওভার দ্য ইয়ার্স। এখন বিশ্ববিদ্যালয় থেকে বা হায়ার এডুকেশন থেকে কম্পিটেন্সির লোকটা কিন্তু ওই লেভেলে পৌঁছতে পারবে না। তাকে আমি একটা মিনিমাম লেভেল কম্পিটেন্সি অ্যাচিভ করে দেব, সে সেখানে তারপর যাবে। আরেকটা হচ্ছে সাইক্লিং এর এরকম, আরেকটা হচ্ছে গাড়ি চালানো শেখা, এগুলো হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং। কিন্তু আপনার সায়েন্সের সাবজেক্টগুলোকে কম্পিটেন্সি বেসড লার্নিং এ দেওয়া খুব সোজা, কিন্তু এটা করা খুব কঠিন। করা এই কারণে কঠিন যে হায়ার এডুকেশনে আমরা যে পদ্ধতিটা এখন ফলো করতেছি, ইট ইজ ভেরি রিজিড, টাইম বেসড, এজ বেসড চলে যাচ্ছে। এটাকে যদি আপনি কম্পিটেন্সি বেস করতে চান, আপনার রিসোর্সের প্রচুর দরকার হয়, বিকজ তখন পার্সোনালাইজ লার্নিং চলে আসে। তখন প্রত্যেকটা লার্নার ইন্ডিভিজুয়াল পেসে আগায়, তার জন্য তখন টাইম ইজ নট ইম্পর্টেন্ট, তার জন্য হচ্ছে তখন কম্পিটেন্সিটা ফিক্সড, টাইম ইজ ভেরিয়েবল। এখন আমার লার্নারের জন্য হচ্ছে কম্পিটেন্সিটা ভেরিয়েবল, টাইম ইজ ফিক্সড। এক বছরে কতটুকু ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন শিখলো সেটা আমি বুঝতেই চাই না, তাকে একটা সি গ্রেড দিয়ে পার করে দিই। রাইট স্যার, যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা কিন্তু পরবর্তীতে সে ফিল আপ করতে পারে না এবং সে বিপদে পড়ে যায়। এখন আমি এখানে একটু বলি, আরেকটু বলে শেষ করবো, খুব ইম্পর্টেন্ট। আমরা আপনার সঙ্গে যুক্ত হব আবার, কারণ আমি এখানে একটু চলে যাবেন, এই জায়গাটা একটু আমি যুক্ত করি যে হায়ার এডুকেশনটা যদি আমরা বাদও রাখি, আমার যে ডিপ্লোমা এডুকেশন ছিল বা টিভেট এডুকেশনটা এখন কম্পিটেন্সি বেস কিছুটা আছে, কিন্তু আমার ডিপ্লোমা এডুকেশনটা কিন্তু কম্পিটেন্সি বেস নাই। আমার ডিপ্লোমা এডুকেশনটা যদি কম্পিটেন্সি বেস করা যেত, এবং এটা করাটা অনেক সহজ, কারণ এখানে সব হচ্ছে স্কিল বেসড সাবজেক্ট। তো এই জিনিসটাকে যদি আমরা একটু লং টার্ম চিন্তা করি যে আগামী 10 বছর বা 5 বছরের মধ্যে ডিপ্লোমা এডুকেশনটাকে আমরা কম্পিটেন্সি বেসডে যদি নিয়ে যাই, এই যে আমার শিক্ষা মন্ত্রণালয় যে কাজটা করেছে যে যারা ফেরত আসছে বিদেশ থেকে তাদেরকে স্কিল দেওয়া, এই স্কিল দেওয়াটা তার জন্য অনেক সহজ হয়ে যেত, কারণ সে একটা টাইমে এসে তার মতো করে কম্পিটেন্সি অ্যাচিভ করে চলে যেত। কিন্তু কম্পিটেন্সি বেসড লার্নিং এর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি যে কম্পিটেন্সিটা সেট করছেন সেটা কতটুকু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। সেটা যদি না হয় তখন আপনার গ্র্যাজুয়েট কিন্তু ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারবে না এবং আমরা ইন্টারন্যাশনালি পিছিয়ে পড়ে যাব, কারণ স্ট্যান্ডার্ড কোনো আপনার যেহেতু অ্যাসেসমেন্ট মেথডটা নাই। তা আমি এই জায়গায় বলে আমি আপনার আপাতত শেষ করছি, যেহেতু মাননীয় মন্ত্রী আমি আপনার সাথে যুক্ত হব আবার। আমরা এই মুহূর্তে একটু মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে যুক্ত, বাট মাননীয় মন্ত্রী আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করবো এই জায়গাটাতে যে আসলে গ্লোবালি বলে বা বাংলাদেশে অনেকে বলে যে এমপ্লয়ারদের সাইড থেকে আসে যে একজন গ্রাজুয়েট যখন তাদের কাছে আসে কর্মক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে বা যে কোনো মাধ্যমেই হোক, তারা জিজ্ঞেস করে যে তুমি কি জানো, তো সে বলে, গ্রাজুয়েট বলে যে হ্যাঁ আমি জানি। তো গ্রাজুয়েটকে যখন আবার জিজ্ঞেস করে তুমি কি পারবে, তখন সে একটু কনফিউজড হয়ে যায় যে আমি পারবো কি পারবো না। সো এই যে আই নো বাট আই ক্যান নট পারফর্ম, এই জায়গাটাতেই আসলে এই কম্পিটেন্সি ওয়ার্ড ঘুরে ঘুরে আসছে। সো মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার বক্তব্য আমরা শুনতে চাই। আমি জাস্ট ছোট্ট একটি উপাদান যুক্ত করলাম, আপনার বক্তব্য আমরা সহ সারা বাংলাদেশের মানুষ শুনতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা খুবই এই কোভিড পোস্ট কোভিড টাইমে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সামনে আসতো না যদি আমরা আজকের এই পরিস্থিতির শিকার না হতাম। আমাদের আজকে যে কম্পিটেন্সির কথাটা আমাদের মাননীয় উপাচার্য বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় বললেন, অত্যন্ত সঠিক, যে আসলে কম্পিটেন্সিটা তো একটা জেনারিক টার্ম না, এটার অনেক লেভেল আছে। তো সেই লেভেলগুলো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কতটুকু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দিতে পারি, সেটা আমরা সাধারণত অ্যাসেস করি হচ্ছে অ্যাসেসমেন্টের মাধ্যমে, এক্সামিনেশনের মাধ্যমে। আমাদের যে স্কুল একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে একেবারে হায়ার এডুকেশন পর্যন্ত যেই অ্যাসেসমেন্ট স্টাইল আমরা ফলো করি, পাবলিক এক্সামিনেশন মেথড,
সেইটা এখন বৈশ্বিক প্রেক্ষাপটে অনেকটা আপনার পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেটা আসলে এখন ধরা হয় না যে একজন শিক্ষার্থীর বেসিক কম্পিটেন্স সেটাতে আসছে কিনা, সেটা একটা শুধুমাত্র ইন্ডিকেটর। এখন আমাদের আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আসলে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন যে অত্যাধুনিক অ্যাসেসমেন্ট পদ্ধতিগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রবর্তন করার জন্য, এবং এর ধারাবাহিকতায় কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন কয়েকটি শ্রেণীতে যে বার্ষিক পরীক্ষা সেটা তুলে দিয়ে আমরা ধারাবাহিক মূল্যায়ন, যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মাধ্যমে কম্পিটেন্সি দেখা এক একটা শ্রেণীতে। এগুলো আসলে উন্নত বিশ্ব না, শুধু আমাদের প্রতিবেশী দেশেও চলে এসেছে। আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে আসলে আমরা এই যে বিষয়গুলোকে রোল আউট করতে গিয়ে প্রথমত যে ধরনের অপোজিশন সাধারণত আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের অভিভাবক বৃন্দ, আমাদের শিক্ষার্থী সবার থেকে পাই, বাংলাদেশে কোনো নতুন কিছু আসলে রোল আউট করতে গিয়ে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক বেশি ফেস করতে হয়। তাই এটা আমরা চাইলেই আসলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আনতে পারি না। এই যে ইনফ্যাক্ট আমাদের যেটাকে আমরা বলছি সৃজনশীল পদ্ধতি, সেটাও মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কম্পিটেন্সি অ্যাসেসমেন্টের একটা পদ্ধতি। এটাকেও একটা পর্যায়ে আনতে অনেক কষ্ট করতে হচ্ছে। সেটাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় হয়েছে যে শুধুমাত্র নলেজ বেসড অ্যাসেসমেন্ট যেটা আমাদের হয় সেটা কিন্তু আমার বেসিক কম্পিটেন্সি টেস্টিং করা সম্ভব না। তবুও আমরা বলবো সার্বিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই যে কম্পিটেন্সি টেস্টিংটা অনেক উন্নত হয়েছে বলেই আগে যখন আমরা বিদেশে পড়তে গিয়েছিলাম তখন আমাদের স্কুল এক্সামিনেশন গুলো সরাসরি অ্যাডমিশনের জন্য তারা সেটা যেটা তাদের যে রিকোয়ারমেন্ট সেটা ধরতো না, ওই গ্রেড গুলো ধরতো না অনেক দেশেই, পৃথিবীর অনেক দেশে। এখন কিন্তু এই পরিস্থিতি পাল্টেছে। এখন আমাদের পাবলিক অ্যাসেসমেন্ট সিস্টেমের উপরে আন্তর্জাতিক একটা আস্থা মোটামুটি এসেছে। এটা কিন্তু একটা বড় অর্জন। আমাদের মতন দেশে যেখানে আমার পাবলিক এক্সামকে, বিশেষ করে স্কুল লিভিং এক্সামকে আগে একটা দেশের আন্ডার গ্রাজুয়েট লেভেলে ভর্তির মানদণ্ডে ফেলতো না, এখন কিন্তু সেটা ফেলছে কিন্তু যে গুণগত পদ্ধতিটা পরিবর্তনের কারণে আরো পরিবর্তন আসতে হবে। তো আমি সেটা একটা ডাইমেনশন, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, ধারাবাহিক মূল্যায়ন ইত্যাদি, সেগুলো আমরা মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আমরা বারবার বসি এবং সেগুলো আমরা চেষ্টা করছি কিভাবে সেটা রোল আউট করবো। আমাদের চ্যালেঞ্জগুলো যেমন আমাদের টিচারদের সেই ক্ষেত্রে নতুন ভাবে প্রস্তুত করা, কারণ এটা কিন্তু ইনস্টিটিউশন বেসড এবং লার্নিং আউটকাম বেসড কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট হয়। যে আমি একটা শিখালাম একটা বিষয়, আমাদের দেশে তো সার্বিকভাবেই তো বেশ জবাবদিহিতার অভাব সবখানেই থাকে। তো শিখানোর যেটা লার্নিং আউটকাম, আমার শিখন ফল যেটা, সেই শিখন ফল আমার শিক্ষার্থী আদৌ কি সেটাকে আমি দিতে পেরেছি কিনা, সেগুলো আসলে জানা যায় কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট যদি আমি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে ফেলি। সেটা একটা ডাইমেনশন। আর আরেকটি হচ্ছে যেটা হায়ার এডুকেশনের আজকে যে প্রেক্ষাপটে আমরা বলছি, হায়ার এডুকেশনে গ্রাজুয়েটরা বের হওয়ার পরে এমপ্লয়ারদের যে ধরনের আমাদের এক্সপেকটেশন, যে কর্মদাতাদের এক্সপেকটেশন আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে আমি মনে করি খুবই সেটা একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। কারণ কর্মদাতাদের মধ্যে সাধারণত এবং যারা কর্মসংস্থানের জন্য যাচ্ছেন তারাও আসলে এই যে কর্মের সাথে সম্পৃক্ত কম্পিটেন্সি সেটা নেয়ার ক্ষেত্রে এবং সেটা দেওয়ার ক্ষেত্রে দুই পক্ষেরই বেশ আপনার একটা ল্যাকিং আছে। আমি যুক্তরাজ্যে দেখেছি, সেখানে একটা প্রতিষ্ঠান যদি তার কর্মীদের উপরে বিনিয়োগ করে সেখানকার শিক্ষা মন্ত্রণালয় না বা একটা স্কিল সরকারি স্কিল ডিপার্টমেন্ট থেকে তাদেরকে একটা রিকগনিশন দেওয়া হয়, এটা বলা হয় ইনভেস্টার ইন পিপল। এখন আমাদের দেশের যারা কর্মদাতারা থাকেন তারা আমাদের যে শিক্ষার্থীদেরকে কর্মী থেকে শুরু করে কর্মচারী, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কতটুকু আসলে কম্পিটেন্সি দেওয়ার জন্য, স্কিল দেওয়ার জন্য আমরা তাদের উপরে বিনিয়োগ করে থাকি। আমরা কিন্তু আশা করি ফ্রেশ গ্রাজুয়েট will have the necessary level of competency and will be directly employable. হ্যাঁ, সেটা প্রত্যাশাটাও যেমনি একটি অতিমাত্রায় প্রত্যাশা, আবার আমাদের একজন গ্রাজুয়েটের যে বেসিক কম্পিটেন্সি থাকার দরকার। ধরুন আমি যদি একটা কারিগরি প্রফেশনে বলি,
যে যেহেতু ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ একটা আছে, সেখানে একটা এক্সপেকটেশন লস থাকে যে আমি আশা করি ঠিক আছে কম্পিউটার সায়েন্সে আমি একজন পাশ করেছি, একজন মাস্টার্স ডিগ্রি হোল্ডার, কিন্তু দেখা যাচ্ছে মাস্টার্স ডিগ্রি বিহীন বাট বেসিক সফটওয়্যার অনেক চালাচ্ছে, তার কম্পিটেন্সি অনেক বেশি। সো একাডেমিক কোয়ালিফিকেশন যে নেসেসারিলি আপনার ওই যে কম্পিটেন্সিটা দেয় সেটাও কিন্তু ভুল, বিশেষ করে আপনার তথ্য প্রযুক্তি যেই আপনার খাত সেইখানে। এখন আমাদের সামনে একটা সুযোগ এসেছে যে ব্যতিক্রমী চিন্তা করার। উচ্চশিক্ষায় আমাদের যেটা আপনার বর্তমান যে ধারণা যে দীর্ঘ 4 বছরের ডিগ্রি করা, তারপরে আপনার পরবর্তীতে কর্মজীবনে সেই ডিগ্রি নিয়ে এন্টার করা, এইটা থেকে বেরিয়ে এসে শর্ট কোর্সের মাধ্যমে কতটুকু কম্পিটেন্সি দেয়া যায় সেই বিষয়ে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভাবতে হবে। যে দীর্ঘ শিক্ষাদানের চাইতে স্বল্প মেয়াদের কোর্সের মাধ্যমে একজন কর্মী বা কর্মচারীকে কিভাবে দক্ষ করা যায় সেইটা আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভাবতে হবে। এবং এটার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও আমাদের যেভাবে আমরা স্বাভাবিকভাবে যে প্রাচীন আকারে চিন্তা করি সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যে আমার যেমন ধরুন আমি যদি বলি ইংরেজি ভাষার উপর, ইংরেজি ভাষার অনেক ব্যবহারিক আপনার ব্যাপার আছে যেগুলো একজন কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্টের প্রয়োজন আছে, সেটা কিন্তু একটা ছোট সার্টিফিকেট কোর্সের মাধ্যমে আমরা দিতে পারি। তারপরে কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে অনেক সার্টিফিকেট কোর্সেস থাকে, তো কম্পিটেন্সি গুলো এইভাবে দেওয়ার প্রয়োজন আছে। আরেকটা বিষয় আমি সর্বশেষ বলতে চাই, আমাদের উচ্চশিক্ষায় এবং এমনকি আমাদের ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাতেও একটা ভাষাগত প্রতিবন্ধকতা আছে। সেটা হচ্ছে আমার যখন ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কথাও বলি, তারা আজীবন একটা মাধ্যমে পড়ার পরে যখন সে এই যে স্কুল লিভিং আপনার স্কুল লিভ হওয়ার পরে যখন সে ডিপ্লোমা কোর্স বা অনার্স কোর্সে ভর্তি হচ্ছেন, পুরো বিষয়টা হঠাৎ হয়ে যাচ্ছে ইংরেজিতে। তো এটা আমি খারাপ বা ভালো বলছি না, এটাতে একটা কম্পিটেন্সির একটা শর্টেজ থেকে যায়। সেটা হচ্ছে আমার যে জিনিসটা বোধগম্য হওয়া দরকার এবং বোধগম্য হওয়ার পরে শিখন ফল আমি যেটা অর্জন করব, সেইখানে একটা যেটা আছে সেখানেই আমার একটা কমতি থেকে যাচ্ছে। কারণ আমি যে প্রথমত ভাষাটা বুঝি না, এই ভাষাটা আমার ভাষা না, তো আমার যেটা হচ্ছে আমরা সাজেশন নির্ভর, মুখস্থ নির্ভর, জ্ঞান নির্ভর, যেটাকে আমরা বলছি মেমোরি নির্ভর কম্পিটেন্সির দিকে আমরা যাচ্ছি। তো সেইখানে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমি দেখেন জাপানে বা থাইল্যান্ডে বা অন্যান্য অনেক পৃথিবীর মানে উচ্চ উচ্চ সমৃদ্ধির দেশ বলি বা উন্নয়নশীল দেশ বলি, ভারত ছাড়া কোনোখানেই যে নিজের ভাষার বাইরে আপনার বাধ্য করে উচ্চশিক্ষা বা কারিগরি শিক্ষা দেওয়া হয় না। কারণ সেখানে তো সে তো মিডিয়ামটা তার মানে সে তো বুঝতেই পারছে না। এই যে আপনারা যে টাইটেলটা ঠিক করলেন, আমাদের দেশের কয়জন আসলে সাধারণ মানুষ এই কম্পিটেন্সি বা এই শব্দগুলো সম্পর্কে পরিচিত? ইভেন বাংলাটার সম্পর্কেও আমাদের পরিচিতি সেই অর্থে নাই। হ্যাঁ, তো ভাষাগত প্রতিবন্ধকতাটা আমাদের একটা বড় প্রতিবন্ধকতা। এবং আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, হ্যাঁ, একটা ছাত্র স্কুল লিভার 16 বছর বয়সে স্কুল লিভ করার সাথে সাথে সম্পূর্ণ ইংরেজি আপনার কিছু টেকনিক্যাল বই তারা হাতে পাচ্ছে। এইটার এও বুঝতে তার কষ্ট, জেডও বুঝতে তার কষ্ট। এমনিতে সেখানে একটু কম গ্রেড পাওয়া স্টুডেন্টরা ভর্তি হয়েছে, আমি তাকে একটা অথৈ সাগরে ফেলে দিলাম। তারপরে সে একটা ভাবে সে ডিপ্লোমাটা পাশ করলো। এখন যখন আপনি এর মধ্যে হাজারের মধ্যে কিছু কিছু তো থাকবে অবশ্যই ভালো যারা ওভারকাম, কিন্তু আমাদের যেই আপনার কম্পিটেন্সটা তার আমি এক্সপেক্ট করি আফটার ফিনিশিং দিস টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং এন্ড এডুকেশন, হ্যাঁ, সেটা কিন্তু আমরা পাচ্ছি না অনেকাংশেই। চিকিৎসকদের ক্ষেত্রে অনুরূপ, যে ইংরেজি ভাষায় যে আমি যদি দেখি একটা আরবি ডাক্তার বা ফার্সি ভাষার ডাক্তার বা জাপানিজ ভাষার ডাক্তার, তার কম্পিটেন্সি লেভেলটা আমাদের থেকে একটু উচ্চ মানের কেন হচ্ছে? কারণ সে নিজের ভাষায় উচ্চশিক্ষায় সেটা পৃথিবীর সকল সায়েন্টিফিক জার্নালকে তাকে দেওয়া হয়েছে এবং সে শিখতে পেরেছে। ভাষা একটা মিডিয়াম মাত্র, ভাষার মাধ্যমে আমি ভাব প্রকাশ করি, কিন্তু এখন সেটা যদি আরেকটা ভাষায় আমি নিজের দক্ষতা বৃদ্ধির কাজটা করি, সেটা আসলে একটা
মানে একটা ভেরি আপনার, আমি এটাকে কি বলবো, এটা একটা খুবই মানে ভুল পদ্ধতি যে আমি যেই ভাষাটা ব্যবহারই করতে জানি না, যেটা সম্বন্ধে আমার সঠিক জ্ঞান নাই, সেটা আমাকে হঠাৎ করে সেটার মাধ্যমেই আমাকে উচ্চশিক্ষা নিতে হয়। হ্যাঁ, আন্তর্জাতিক জ্ঞান বিজ্ঞানের ভাষা ইংরেজি, কোনো সন্দেহ নাই, সেটা জার্নালে যখন প্রকাশিত হয় ইংরেজিতে সবকিছু প্রকাশিত হয়। আমার ইংরেজির মানটা উন্নত করতে হবে। কিন্তু আমি যখন ইংরেজিতে যখন একটা সায়েন্টিফিক কনসেপ্ট বুঝবো, হ্যাঁ, বা বোঝানোর জন্য বইপত্র পড়বো, সেটা তো আমার ইংরেজি ভাষা জ্ঞান অত বেশি শক্তিশালী না। তো সেখানে আমার একটা শর্টেজ, ওই কন্টেন্ট শর্টেজ রয়ে যায়। তার উপরে আছে হচ্ছে আমাদের আপনার অন্যান্য আরো অনেক চ্যালেঞ্জেস। হ্যাঁ, তো সেটা আমি বলবো যে আমাদের এখানে ভাবতে হবে যে ভাষার প্রশিক্ষণটা একটা শক্তিশালী প্রশিক্ষণ প্রয়োজন, আবার তার আপনার সফট স্কিল গুলো যেগুলো আমি তার থেকে আশা করি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে সেইটার কম্পিটেন্সির আলাদা একটা মানদণ্ডের প্রয়োজন। আবার কিভাবে সে তার উচ্চশিক্ষাটা অর্জন করছেন সেখানেও একটা আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে। কারণ বাস্তবে আমি কয়েকটি এলিট ইনস্টিটিউশন তৈরি করে, হ্যাঁ, বুয়েট বলি বা ঢাকা মেডিকেল কলেজ বলি, আপনার একটা দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ কখনো মোকাবেলা করা সম্ভব হবে না। আমি কিছু টপ অফ দ্য মানে এই যে এই মানে ক্রেম দেলা ক্রেম কিছু স্টুডেন্টকে নিয়ে আমি একটা ভালো ইনস্টিটিউশন করলাম, সেটা আমার জাতীয় জনসম্পদ তৈরিতে সেই অর্থে কোনো এফেক্ট ফেলে না। আমাদের দরকার অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী যাদের বেশি সংখ্যক স্কিল আছে। এটাকে মাথায় রেখে আমরা একটা জিনিস উঠিয়ে দিলাম যে বয়সের যেটা, এটা একটা বৈষম্যমূলক একটা বাধা, বয়সের বাধাটা আমরা তুলে দিয়েছি, কিন্তু সেখানে আমাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। বয়সের বাধা তুলে দিলে ডিপ্লোমা এডুকেশনে যে আসলে এখানে বড় কোনো পরিবর্তন আসবে সেটা না, তবে একটা অপরচুনিটি সৃষ্টি হওয়া, সুযোগ সৃষ্টি হওয়া, যে আমি সমাজ বিজ্ঞানে পাশ করার পরে আমি এখন এমপ্লয়েবল না, তো সেখানে আমি যদি রিস্কিল করতে না পারি আমি কি আজীবন আন্ডার এমপ্লয়মেন্টে থাকবো? সেটা তো আমার জন্য অমানবিক। তো সেই বিষয়গুলো আসলে ভাবতে হবে। আর শিক্ষা পরিবারের যে কোনো বিষয়ে পরিবর্তন আসলে এটা 10 বছর পরে সাধারণত দেখা যায়। তবে আমরা এখনই এই কম্পিটেন্সি গুলো আনার চেষ্টা করছি আমাদের কর্মদাতাদের মধ্যে। আমাদের কর্মদাতাদের মধ্যে মানসিকতা থাকতে হবে যে তারা যাতে করে তারা ফ্রেশ ইন্টার্ন বা গ্রাজুয়েট নিয়ে বা কর্মী নিয়ে তাদের একটা সময় দিতে হবে তাদেরকে প্রশিক্ষণ করানোর জন্য। প্রশিক্ষণ দিলে তখন সেটা প্রশিক্ষিত কর্মী হিসেবে তার সেই লেভেল অফ সার্ভিস দিতে পারবে। এবং কম্পিটেন্সিটা ইনশিওর করার জন্য একাডেমির সাথে ইন্ডাস্ট্রির একটা সংযোগ খুবই প্রয়োজন। ইন্ডাস্ট্রি যদি শুধু মনে করে আমি ওয়ার্কার পাবো, লেবার ফোর্স পাবো এবং সেটা কাজ করে আমার ভ্যালু জেনারেট হবে, দ্যাট ইজ রং। ইট ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে। আমাদের এখানে একজন বিশিষ্ট তথ্য প্রযুক্তি উদ্যোক্তা আছেন, তিনিও জানেন যে তারা যখন গ্রাজুয়েট নেন তাদেরকে কিন্তু একটা প্রাথমিক পর্যায়ে অনেক প্রশিক্ষণ দিতে হয়, এবং সেই প্রশিক্ষণটা একটা লেভেল আসার পরে সে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট বলি বা ডেটা প্রসেসিং কাজ বলি সেটা সে করতে পারছে, তার আসলে প্রায়র নলেজটা সেটা সেই অর্থে থাকে না। তো এইভাবে করেই কিন্তু আমাদের প্রত্যেকটা শিল্পে চিন্তা করতে হবে যে এই যে আর্টিকেলশিপ এবং ইন্টার্নশিপ, যেখানে একটা পর্যায়ে ছাত্র পড়ার পরে ছাত্রদেরও কিন্তু সেই মানসিকতা আসলে আমাদের দেশে সেই অর্থে থাকে না। আমি গ্রাজুয়েট হওয়ার পরে আমি আশা করি আমাকে প্রথম দিন থেকে আমার স্যালারি কমান্ড হবে, তো সেটা সেটা সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে আমাকে চিন্তা করতে হবে 6 মাস 1 বছর দরকার হলে 2 বছর আমি আমার নির্ধারিত একটা কর্মক্ষেত্রে গিয়ে বিনামূল্যে আমি কাজ শিখবো। এই কাজ শেখার মানসিকতা সৃষ্টি না হলে আমরা কম্পিটেন্সিটা আসলে সেই অর্থে অর্জন করতে পারবো না। পরবর্তীতে আরো আলোচনা আপনারা করবেন। আমাকে একটু বিদায় জানাতে হবে, মাননীয় মন্ত্রী মহোদয় আমার জন্য অপেক্ষা করছেন একটা মিটিং এর জন্য। আমি আপনাদের সবার সফলতা কামনা করে ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন, এর সর্বোত্তম ব্যবহার তখনই সম্ভব যখন আমি কম্পিটেন্সি বেসড এডুকেশন এই অবকাঠামোকে ব্যবহার করে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। তো সেটা সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা আশা করি যে যতটুকু সময় আপনি আমাদের সঙ্গে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ কিন্তু আপনি আমাদেরকে দেবার চেষ্টা করেছেন। এজন্য ইন্সপায়ারিং বাংলাদেশ এবং আজকের এই আয়োজনের পক্ষ থেকে আপনার কাছে বিশেষ করে কৃতজ্ঞ আমরা সবাই। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের আলোচনার যে সারমর্ম সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন, আমাদের সবার তো ইমেল অ্যাড্রেস আছে, সেটা অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই।
বন্ধুরা, এতক্ষণ কিন্তু চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। শুরু করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, তারপরে আমাদের সঙ্গে চমৎকার কিছু শেয়ার করলেন আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয়। আমি এবার একটু যেতে চাচ্ছি এমপ্লয়ার সাইডে যেতে চাচ্ছি। আমাদের এখানে রাশেদ মুজিব নোমান ভাই আছেন, অগমেটেক্স বাংলাদেশ। আপনি একজন এমপ্লয়ার এবং আপনি আসলে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া ছাত্রছাত্রীদের আপনি ইন্টারভিউ নেন এবং আপনারা বলেন যে আমার কাছে জব আছে কিন্তু আমার কাছে আমি ভালো মানুষ পাচ্ছি না, ভালো দক্ষ জনবল পাচ্ছি না, এই যে কথাটা বলেন। সো আসলে এইটাকে একটু কি ব্যাখ্যা করা যায়, যেটাকে আসলে ইংরেজিতে আমরা যদি বলি কম্পিটেন্সির কথা আমরা বলছি, আপনারা কম্পিটেন্সি চাচ্ছেন বাট আসলে কি প্রডিউস হচ্ছে কম্পিটেন্ট ইউথ ফোর্স যাদেরকে আপনারা চাচ্ছেন, বা আপনাদের পরামর্শটা কি থাকে যদি সংক্ষেপে একটু বলেন, কারণ আমরা আলোচনাটা আমাদের মোটামুটি কনক্লুড করতে হবে। জি নোমান ভাই। Of course, thank you, distinguished guest. Assalamu alaikum. আমি সংক্ষেপেই বলার চেষ্টা করব। তো এখানে যেটা হয় যে আমরা যখন এমপ্লয়াররা বলি যে যারা গ্রাজুয়েট করে আসছে তাদের ভেতরে একটা স্কিলের গ্যাপ রয়েছে এবং আমরা যে স্কিলের লোক দরকার সেই স্কিলের লোক পাচ্ছি না। এটা অনেক সময় শোনাতে পারে যে আমরা কমপ্লেইন করছি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনগুলোর এগেইনস্টে, বাট দ্যাটস নট দ্য কেস। ইনফ্যাক্ট অ্যাটলিস্ট আমি এইভাবে জিনিসটাকে দেখি না। আমি জিনিসটাকে যেভাবে দেখি যে 21st সেঞ্চুরিতে আমাদের ইউনিভার্সিটিগুলোর যে ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু সবসময় যদি আমি দাবি করি যে আমাকে মুখে তুলে খাইয়ে দেওয়ার মতন করে শিখিয়ে দেওয়া হবে কোনো একটা কিছু, কোনো একটা স্কিল যেটা দিয়ে আমি সাথে সাথে চাকরি পেয়ে যাব, দ্যাট উইল নট বি দ্য কেস। হ্যাঁ, এখানে 21st সেঞ্চুরিতে খুব কুইক চেঞ্জ হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে একটু যদি বলে আসি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে আমরা অনেকটা থিওরি নির্ভর পড়ালেখা করি, হুইচ ইজ গুড, কারণ থিওরিটা স্ট্রং হওয়াটা দরকার, বাট এর সাথে আমাদের কিছু অ্যাপ্লিকেশন শেখানো দরকার। জাস্ট টু গিভ এন এক্সাম্পল, আমাদের যখন ফ্লুইড ডাইনামিক্স পড়ানো হয় আমরা কিন্তু থিওরিতে অসংখ্য ভালো, এবং থিওরিতে ভালো হওয়ার জন্যই কিন্তু আমি করে খেতে পেরেছি। আমি জেনারেল মোটরসে কাজ করেছি, বোয়িং এ কাজ করেছি, কিন্তু আমি যখন বাইরে গিয়ে পড়েছি সেখানে আমি যেটা খেয়াল করেছি যে আমাদের থিওরিটিক্যাল পড়ানোর সাথে সাথে অ্যাপ্লিকেশন শেখানো হয়। কারণ ওই মুহূর্তে যারা ইন্ডাস্ট্রিতে ফ্লুইড ডায়নামিক্সে কাজ করে তারা কিন্তু আর হাতে কষে অঙ্ক করে না, তারা কি করে কিছু টুলস ইউজ করে। সো মার্কেটে যে 3-4টা লিডিং টুলস আছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, তার থেকে একটা টুলসটাও শেখানো হয়, যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় সেগুলোতে বলা হয় তোমরা কোনো একটা টুলস শেখাও। সো বেসিক্যালি থিওরিটিক্যালের সাথে অ্যাপ্লিকেশনের একটা মার্জার, যেটা আমি লক্ষ্য করেছি বাইরের দেশগুলোতে। এবং আমার এখানে দুইজন স্যার আছেন, স্যাররা বাইরের থেকে পড়ালেখা করে এসছেন, আমার মনে হয় স্যাররাও এই কথা স্বীকার করবেন। বাট আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশে একটু চেঞ্জটা স্লো, বাট এখন আমাদের মুনাস স্যার, তারপর ভিসি স্যার আছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির, ওনারা যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছেন আমি দেখতে পাচ্ছি চেঞ্জটা আগের থেকে ফাস্টার। বাট আমার কাছে মনে হয় যে টোটাল কালচারের একটা চেঞ্জ দরকার। ইউনিভার্সিটি গুলোর থেকে যারা গ্রাজুয়েট করে আসছে তারা যদি ভাবে যে আমি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করব, আমি সাথে সাথে একটা সার্টিফিকেট হবে, আমি চাকরি পেয়ে যাব, তাদের কিন্তু এই ধারণাটা ভুল। তাদেরও কিন্তু একটা নিজেদের রেসপন্সিবিলিটি আছে যে এই মুহূর্তে মার্কেটে কি ডিমান্ড আছে। আমি যদি আজকে কম্পিউটার সায়েন্সে মেজর করে বের হই, আমি যেটা দেখে যে অনেক সময় ছেলে মেয়েরা যারা গ্রাজুয়েট করে বেরোচ্ছে তারা জানেও না যে তাদের কি ক্যাপাবিলিটি। কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট করে একটা মানুষ কোডার হয়, কিউএ হয়, একটা মানুষ সেলসে কাজ করতে পারে, একটা মানুষ কাস্টমার সাপোর্টে কাজ করে, টেকনিক্যাল সাপোর্টে কাজ করে, অথবা প্রজেক্ট ম্যানেজমেন্টে যায়। তাদের নিজেদের ইভেন দক্ষতা সম্পর্কে, যাদের ইনহেরেন্ট স্কিলটা সম্পর্কে ধারণা নাই যে তারা কি করবে। হ্যাঁ, এই যে একটা কালচার, এটার একটা বড় চেঞ্জ দরকার। আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি গুলো, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়ার যেহেতু সুযোগ হয়, স্যারদের সাথে কথা বলার সুযোগ হয়, স্যাররা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, নতুন কোর্স, নতুন অ্যাপ্লিকেশন ইনক্লুডেড হচ্ছে, যার জন্য এখন যেমন ডেটা অ্যানালিটিক্স এর একটা ডিমান্ড, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডেটা অ্যানালিটিক্স এর একটা মাস্টার্স চালু করেছে। নট অনলি দ্যাট, যে পাইথন যেহেতু ডেটা অ্যানালিটিক্স এ ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে,
ওখানেও কিন্তু পাইথনের উপর একটা কোর্স করাচ্ছে। এই ধরনের চেঞ্জগুলো কিন্তু দেখতে পাচ্ছি, হয়তো নট ফাস্ট এনাফ, কিন্তু আমি মোর ফোকাস করব যে আমাদের স্টুডেন্টদের এই চিন্তাটা করা দরকার যে আমি যে সেক্টরে পড়ালেখা করি মার্কেট এখন কি চাচ্ছে, মার্কেট ডিমান্ডটা কি। কারণ আমরা যারা এমপ্লয়ার তারা কিন্তু কি করি, আমরা যদি পুরনো স্কিলে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা মার্কেট আগাতে পারবো না। আজকে যদি আমি একটা নতুন কোম্পানি শুরু করি যেহেতু এবং ডেটা অ্যানালাইটিক্স, আমি কিন্তু মার্কেটে সেই পাইথনের স্কিল জানা ছেলেটাকেই খুঁজবো, পাইথনের স্কিল জানা মেয়েটাকেই আমি খুঁজবো। হ্যাঁ, এখন আমরা ফোকাস করছি আইটিএস ইন্ডাস্ট্রিতে $5 বিলিয়ন এক্সপোর্টের। সেই ক্ষেত্রে কিন্তু নফল ভাই যেটা বলেন, আমরা ইংরেজি জানা মানুষটাকেই খুঁজবো, কারণ বাংলা জেনে কিন্তু আমি সেটা করতে পারবো না। আমি যদি একটা ব্যাংকিং সফটওয়্যারে যাই সেই ক্ষেত্রে আমার কিন্তু চিন্তা করতে হবে যে বাংলাদেশে 54টা ব্যাংক আছে, আমি ইন্টারন্যাশনাল মার্কেট, আমি যদি একটা প্রোডাক্ট বানাই সেই প্রোডাক্টটাকে আমি বিয়ন্ড বাংলাদেশ বিক্রি করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ব্লকচেইন জানা ছেলে মেয়েকেই লাগতে হবে, তাই না? এখন এই দায়িত্বটা কি শুধুই ইউনিভার্সিটির? মোটেই না, এই দায়িত্বটা কিন্তু ছেলে মেয়েদের। আমি যদি একটা লেটেস্ট উদাহরণ দেই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে রিসেন্টলি এলআইসিটির থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ, যে কোর্সেরা থেকে, কোর্সেরা সম্পর্কে সবাই জানে যারা শুনছে, যে কোর্সেরাতে সব হচ্ছে ইন্টারন্যাশনাল নামকরা বিভিন্ন ইউনিভার্সিটির কোর্সগুলো থাকে, সার্টিফিকেশন গুলো থাকে, এগুলোর 5,000 আইডি নেওয়া হয়েছে, যেটার মার্কেট ভ্যালু ইজ লাইক $1.5 মিলিয়ন, যেটা বিনামূল্যে স্টুডেন্টদেরকে বিনামূল্যে দেয়া হচ্ছে যে তোমরা একটা সার্টিফিকেশন করো তোমাদের পছন্দ মতো, এবং সো দ্যাট ইউ ক্যান বি এমপ্লয়েবল। এবং আমি অ্যাক্টিভলি যেহেতু এই প্রজেক্টটাতে কাজ করেছি এলআইসিটির সাথে, আমি দেখলাম যে আমরা নমিনেট করার জন্য লোক পাচ্ছি না। হ্যাঁ, আমি যখন কোম্পানিতে গিয়ে বলছি যে তোমাদেরকে 6 মাসের জন্য কোর্সেরার একটা আইডি দেওয়া হচ্ছে, যেটা দিয়ে তুমি তোমার পছন্দ মতো, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর হতে পারে, ব্লক চেইনের উপর হতে পারে, পাইথনের উপর হতে পারে, বিজনেস ইংলিশের উপরে হতে পারে, হ্যাঁ, যে যে সেক্টরে হোক, ইটস নট অনলি ইঞ্জিনিয়ারিং হতে হবে বা টেকনিক্যাল হতে হবে, এবং বিজনেস সাইডও হতে পারে, এইচআর এর উপরে, এইচআরএমস এর উপরে সার্টিফিকেশন আছে। এন্ড দিস আর ফ্রম লাইক জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, জর্জিয়া টেক ইউনিভার্সিটি, আরবানা স্টেট ইউনিভার্সিটি, এই টাইপের। সেখানে কিন্তু আমরা নমিনেশন দেওয়ার লোক পাচ্ছি না, কারণ আমাদের স্টুডেন্টদের মধ্যে বা আমাদের যারা আর্লি ক্যারিয়ারে প্রফেশনালে আছে, they are not confident যে তারা 5 মাসে এই সার্টিফিকেশনটা শেষ করতে পারবে না। কারণ আমরা বলছি তোমাকে সপ্তাহে 8 থেকে 10 ঘন্টা সময় দিতে পারতে হবে, which is like hour থেকে 2 hours। হ্যাঁ, এই সাইডটা আমাদের কিন্তু একটু দেখা দরকার, যে আমাদের এই যারা আছে, যারা কাজ পেতে চায়, যারা এমপ্লয়েবল হতে চায়, তাদের এই কালচারাল শিফটার চিন্তাটা দরকার। তার মানে আপনি ভাই, আমি জাস্ট আর একটা মিনিটে শেষ করে দিব। নভেল ভাই যেমন বলছিলেন যে সমস্ত আর্টিকেল লেখা হয় ইংরেজিতে, সমস্ত বই খাতা ইংরেজিতে, কিন্তু আমাদের স্টুডেন্টদের ভেতরে সেই মানসিকতাটা আছে কিনা? সো আমার কাছে যেটা মনে হয় যে আমার গত 3 বছরের বাংলাদেশে অবজারভেশন, ইউনিভার্সিটিগুলো আস্তে আস্তে ইনিশিয়েটিভ নিচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের এখন যারা ইউনিভার্সিটির লিডারশিপে আসছে তারা কিন্তু বাইরের সাথে কানেক্টেড, এন্ড দে আর slowly incorporating all the changes। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের যারা গ্রাজুয়েট করে বেরোচ্ছে ভবিষ্যৎ জনশক্তি, তাদের একটা চেঞ্জ দরকার। কারণ হচ্ছে যে তারা মানে গেমস থাকবে, সোশ্যাল মিডিয়া থাকবে, বাট দে আর গেটিং ডিস্ট্রাক্টেড টু ইজিলি, রাইট? I was a 21-year-old once upon a time. Of course ওই সময় সেলফোন ছিল না, ফেসবুক ছিল না, রাইট? কিন্তু এবং ওই সময় কিন্তু আমরা ইনফরমেশন পেতাম না, আমরা ইনফরমেশনের জন্য ইউসিসে যেতাম। এখানে মুনা স্যার আছে, উনি বলতে পারবে, তখন ইন্টারনেট ছিল না, আমরা ইউসিসে গিয়ে ইনফরমেশন জোগাড় করতাম যে এখন কি হচ্ছে, ইউসিসে যেতাম, বাইরে কি আর্টিকেল হচ্ছে, কি কাজ হচ্ছে, কিন্তু এখন ফিঙ্গার টিপসে আছে। সেটার অ্যাডভান্টেজ কিন্তু ছেলে মেয়েরা নিচ্ছে না। সো টোটাল একটা কালচারাল চেঞ্জ দরকার, এবং সেটা আমার কাছে মনে হয় মিডল স্কুল বা হাই স্কুল থেকেই এটা কিন্তু বোঝাতে হবে যে তোমরা কিন্তু পিছিয়ে পড়বে। এবং আরেকটা জিনিস দিয়ে শেষ করি, যে আমাদের এখন যেহেতু আমাদের টোটাল দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, রাইট? আমি দেখতে পাচ্ছি যে মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস ছেলেমেয়েরা অনেক সময়, এবং এটা আমি প্যারেন্টিং কে একটু হলেও দায়ী করব হয়তো, ওদের ভেতরে এই চিন্তাটা নাই যে আমি 21, I should earn, they don't think about it, রাইট? যেটা মানে আমি যেমন গলায় জোর দিয়ে বলতে পারি যে ইন্টারমিডিয়েটের পরে আমি কিন্তু
দুটো টিউশনই করেছি, বুয়েটে সবাই করে, এমন না যে আমার বাবা দিতে পারতেন না, আমার বাবা বাজে ডিসি তখন, হি কুড, বাট আমি কিন্তু টিউশনই করেছি দুটো এবং আমি আমার পড়ালেখার খরচ চালিয়েছি। সো এই জিনিসটা কিন্তু আমি ছেলে মেয়েদের মধ্যে এখন দেখি না। সো কম্পিটেন্সির এই ব্যাপারটা ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ নিচ্ছে, সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে, বাট আমাদের দেশের টোটাল একটা কালচারাল চিন্তা ভাবনার একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রাশেদ ভাই, খুব ইনসাইটফুল কথা বলেছেন। আমি বুঝতে পারছি যে আপনি আসলে যে সেলফ অ্যাসেসমেন্টের উপরে জোর দিচ্ছেন, ছাত্রছাত্রীদের নিজেদের দক্ষতা উন্নয়নের জন্য আসলে আত্মমূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু এবার প্রফেসর হান্নান স্যারের কাছে যেতে চাই, ভাইস চ্যান্সেলর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। স্যার, আজ থেকে 300 বছর আগে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, one of the founding fathers of United States, উনি বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু, মানে আমাকে যদি তুমি কর্মদক্ষ বানাতে চাও তাহলে তুমি আমাকে দেখাও, আমাকে শোনাও, আমাকে করতে দাও। এবং পরবর্তীতে এসে আমরা আরো 2টা পিলার অ্যাড করলাম, যে আমাকে অনুশীলন করতে দাও এন্ড আমাকে শেয়ার করতে দাও, তাহলে আই ক্যান বি আ মাস্টার। আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলে এই হিয়ারিং, এই লিসেনিং বা এই ডুইং বা এই প্র্যাকটিসিং এর সুযোগ আছে? তার মাইক্রোফোনটা আপনার অন করতে হবে। Can you hear me? Yes, now I can. ধন্যবাদ। প্রথমে আমাকে ইন্সপায়ার বাংলাদেশের উদ্যোগে আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু বোধহয় কয়েক মিনিট পরে জয়েন করেছি, বাট আমি এসেই কিন্তু সুন্দর বক্তব্য শুনছিলাম আমাদের একজন সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর মুনাজ আহমেদ, এবং পরবর্তীতে আমি সম্পূর্ণই আমাদের মন্ত্রী এবং রাশেদ নোমানের বক্তব্য শুনলাম। প্রথমে আমি বলবো যে আজকের এই উদ্যোগে যে কম্পিটেন্সি গিভেন ইম্পর্টেন্স অন স্কিলস ডেভেলপমেন্ট, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছেন, আমার মনে হয় যে প্রফেসর মুনাজ কিছুটা বলতে চেষ্টা করেছেন যে বাংলাদেশে বা এই অঞ্চলে অথবা আমাদের পৃথিবীর এই প্রান্তে আমরা কোন ধরনের শিক্ষা কার্যক্রম একদম মানে শুরু থেকে চালু করে আসছি, এবং সেটারই বহিঃপ্রকাশ কিন্তু আমরা এখন দেখছি। যে যেটা নিয়ে আজকে আমাদের হতাশা একটা হচ্ছে যে আমাদের কর্মক্ষেত্রে যারা আছেন রাশেদ নোমানদের মতো, আবার আমরা যারা শিক্ষার্থী প্রডিউস করি তাদের এই প্রোডাকশন সাইডে আছি, সেই জায়গাটাতে যে গ্যাপটা হয়েছে সার্বিকভাবে, যেটাকে আমরা ইন্ডাস্ট্রি এবং এমপ্লয়মেন্ট সেক্টরে যে গ্যাপ নিয়ে বলছি, এবং সেখানে যে প্রত্যাশার জায়গাটাতে যে গ্যাপটা সৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে আজকের আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ আমি বলবো। এবং সুন্দর দুটা কথা আমাদের মন্ত্রী মহোদয় বলে গেছেন যে আসলে কম্পিটেন্সির কথা যখন আসে সেটাকে সার্বিকভাবে বাংলায় কতজন বুঝতে পারে, এবং সেটাকে অনুধাবন করে শিক্ষা অঙ্গনে আমরা কি করলে একটা গ্রাজুয়েটের সার্বিকভাবে কম্পিটেন্সি আসবে, এবং যেটা দিয়ে আমরা একটা বাচ্চাকে যখন কর্মক্ষেত্রে পাঠাই, সে যেই ক্ষেত্রের গ্রাজুয়েটই হোক, সে যেন তার অর্জিত জ্ঞান দ্বারা আজকের বিশ্বে যে নিড আছে সেটার অ্যাড্রেস করতে পারে। সেখানে প্রফেসর মোনাজের সাথে যদি আমি বলি, আর কি ওনার সাথে একটু অ্যাড করে যদি বলি, আমাদের এই সাবকন্টিনেন্টের এডুকেশন সিস্টেমটার মধ্যে যে বিশাল একটা সমস্যা রয়ে গেছে, এবং সেই সমস্যাটা আমরা যারা বিশ্ববিদ্যালয় অঙ্গনে আছি, আমরা উচ্চশিক্ষা অঙ্গনে আছি ঠিকই, আমরা বুঝতে পারি, কিন্তু আমরা অনেকেই কিন্তু সেটা সমন্বয় বা কোনোভাবেই ওই পর্যায়ে এসে আর ট্রান্সফরমেশন করতে পারছি না বাচ্চাটার ক্ষেত্রে। কারণ সাপ্লাই সাইডে আমরা যখন স্কুল, কলেজ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নানান শিক্ষা মাধ্যমে থেকে এসে যখন বাচ্চাটা বিশ্ববিদ্যালয়ে আসে, তখন ট্রান্সফরমেশন করাতে গেলে যেই সমস্যাটা আমাদের হয়, হোক এটা ইংরেজি শিক্ষা, হোক এটা ম্যাথ, হোক এটা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো বিষয়, আমাদের একটা ফাউন্ডেশনের একটা গ্যাপ রয়েছে বলে আমরা শেখার জিনিসটা করতে পারি না। এখন মূলত কম্পিটেন্সিটা তো হচ্ছে আসলে একটা আন্ডারলাইন ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল, যেটা আমরা দেখতে চাই ওই ইন্ডিভিজুয়ালটা একটা ইফেক্টিভ অথবা সুপেরিয়র পারফরমেন্স দিতে পারে কিনা জবের ক্ষেত্রে বিশেষ করে।
বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, বিশ্ববিদ্যালয়গুলোকে তো সবসময় যে সব গ্রাজুয়েটকে শুধুমাত্র জবের জন্য বা এমপ্লয়াবিলিটির জন্য তৈরি করে তা না। বিশ্ববিদ্যালয়ের কিন্তু সার্বিক উদ্দেশ্য কিন্তু আরো অনেক বৃহৎ। বিশ্ববিদ্যালয় কিন্তু মানুষ তৈরি করে। হ্যাঁ, আমরা এর একটা বড় সেগমেন্ট প্রায় 40% স্টুডেন্টকে আমরা তৈরি করি জব মার্কেটের জন্য। বাট 40%-এর বাইরে, এটা ওয়ার্ল্ড ওয়াইডই, তার বাইরে কিন্তু একটা বিশাল জগৎ আছে যারা মানুষ হিসেবে সামাজিক কর্মকাণ্ডী বলি, ব্যক্তিগত কাজ করি, নিজস্ব এন্টারপ্রেনারশিপ করুক, সেই জায়গাটাতে এই গ্রাজুয়েটরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়। আমাদের দেশে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত আমাদের যে ধরনের স্কিল, নলেজ যাই বলি না কেন, এগুলো আমরা একটা বাচ্চাকে কগনিটিভ স্কিল, যেটা যাকে আমরা ছোটবেলা থেকে দিয়ে আসার কথা, সেটা আমরা দিতে পারি না। আমি যখন আমেরিকাতে পড়াশোনা করতে যাই, আমি কিন্তু অনেক ম্যাচিউরড হয়ে কিন্তু আমেরিকাতে পড়াশোনা করতে গিয়েছি। তখন আমি 1988 সনে আমি কিন্তু এই দেশের বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। 90s-এ যখন আমি আমেরিকাতে যাই, একটা ম্যাচিউরড স্টুডেন্ট হিসাবে আই ফেল্ট যে কিভাবে আমরা এই দেশের শিক্ষা কার্যক্রম থেকে আসলে অনেক পিছিয়ে পড়া একটা মানুষ আমাকে আমেরিকাতে পড়াশোনা করতে হয়েছে। আমি দেখেছি যে হোয়াট কাইন্ড অফ ডিফিসিয়েন্সিস দ্যাট আই হ্যাড বিং ইভেন অ্যাজ এ ইউনিভার্সিটি টিচার। সো আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার খুব কম ছিল, আমাদের প্রবলেম সলভিং স্কিল এবং ওই জিনিসগুলো আমরা ক্রিয়েটিভিটির পাশে জায়গাটাতে অনেক অনেক পিছানো ছিলাম, যেটা রাশেদ নোমানও একটু বোঝানোর চেষ্টা করেছে। যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেকে আমরা পা দিই, তখন আমাদের এই জিনিসগুলো আমরা খুব চোখের সামনে দেখতে পাই এবং সেটাকে কভার করার চেষ্টা করি। এবং সেই কারণেই যখন আমরা বাংলাদেশে আবার ফিরে আসছি, প্রফেসর মুনাজ বা অন্যরা যারা কাজ করছেন, এদের সবারই একটা কি বলবে মানসিকভাবে একটা কষ্ট থাকে যে আমরা কেন বাচ্চাদেরকে সেটা দিতে পারছি না। আমিও একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে বর্তমানে, আমি বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা বলবো না, একজন শিক্ষক হিসাবে আমি সবসময় কিন্তু এই পেইনটা নিয়ে আছি। আপনারা অনেকেই জানেন আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 11 বছর আমি বিজনেস স্কুলের ডিন ছিলাম এবং আমার হাতেই কিন্তু নর্থ সাউথ বিজনেস স্কুলের মানে উত্থান যেটাই বলুক, আমি ওখানে সবচেয়ে বেশি শ্রম দিয়েছি একটা জায়গায় ফোকাস করে, সেটা হচ্ছে রাশেদ নোমানদের মতো যারা কর্পোরেট সিইও আছে, তাদেরকে কিভাবে আমার বিজনেস গ্রাজুয়েটদেরকে প্রিপেয়ার করে তাদের ডিমান্ডটা আমি কিভাবে ফুলফিল করতে পারি। আমি মনে করি কিছুটা আমি অ্যাচিভ করেছি। এবং আজকে বাংলাদেশে আমার যে পরিচিতি, ছোট্ট মানুষ হিসাবে যে পরিচিতিটা এটা হয়েছে কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল দিয়ে, যে বিজনেস স্কুলকে আমি 2600 বা 3000 স্টুডেন্ট থেকে আমি 14,000 স্টুডেন্ট নিয়ে এসেছি এবং বাংলাদেশের সকল কর্পোরেট সেক্টরে এবং দেশে বিদেশে আজকে আমার হাজার হাজার স্টুডেন্ট যারা উন্নত বিশ্বের টপ ইনস্টিটিউশনে পড়াশোনা করছে এবং ইমরানদের মতো অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশের সফল এন্টারপ্রেনার এবং সফল মানে যার ক্ষেত্রে কাজ করছে। মূলত আমাদের দুঃখটা হচ্ছে আমরা সার্বিকভাবে সেটা সমগ্র বাংলাদেশে দিতে পারছি না। কিন্তু আমি মনে প্রাণে এটুকু বিশ্বাস করি, যদি কেউ পেশনেটলি ওয়ার্ক করে তাহলে কিন্তু সেটা দেওয়া খুবই সম্ভব। মন্ত্রী মহোদয় একটু আগে বলেছেন যে আমরা দুই একটা ইনস্টিটিউশনকে ফোকাস করলে শুধু হবে না। আমি যদি মাওলানা আবুল কালাম আজাদ যখন 1947-এ বা হয়ে যাওয়ার পরে ইন্ডিয়াতে, ওনাকে দিয়ে কিন্তু সারা ভারতবর্ষে কিভাবে এডুকেশন সেক্টরটাকে রিফর্ম করতে হয় সেই জিনিসটা যদি আমরা চিন্তা করি, 1947-এ উনি সারা ভারত ঘুরে এসে উনি যে রিপোর্টটা দিয়েছিলেন ভারতে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে খুব আইকনিক ইনস্টিটিউশন হিসেবে প্রস্তুত করা সম্ভব নয়, কিন্তু ভারত যাবে কিছু আইকনিক ইনস্টিটিউশন নিয়ে। আজকে যদি আপনি দেখেন ভারতের সমস্ত আইআইটি এবং আইআইএম এবং আইএসআই এবং ভারতের কিছু ইনস্টিটিউশন গুলো পৃথিবীময়, মানে তারা মোটামুটি ভাবে এমন গ্রাজুয়েট তৈরি করে যে এই পৃথিবীর এই প্রান্তে থেকেও তারা কিন্তু বৈশ্বিক মানের কিছু গ্রাজুয়েট তৈরি করছে। এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রে আমি মন্ত্রী মহোদয়ের সাথে এখানে আমি একটু ডিফার করে বলবো, বাংলাদেশ কিন্তু ব্যর্থ হয়েছে বাংলাদেশের আইকনিক ইনস্টিটিউশন গুলো তৈরি করতে। আমাদের যেগুলো প্রিমিয়ার ইনস্টিটিউট নিয়ে আমরা গর্ব করি এবং যাদেরকে আমরা এখনো বলি, আমি নিজেও বলি যে এরা হচ্ছে আমাদের প্রিমিয়ার ইনস্টিটিউশন, বাট দে হ্যাভ ফেইলড টু অ্যাকচুয়ালি show us that they could even produce the world-class graduates in India. আমাদের দেশে মেধাবী ছাত্রের অভাব নেই এবং এই মেধাবী ছাত্রের সংখ্যাটা অনেক কমে যায় যখন প্রান্তিক জায়গায় আসে। মাত্র ক্লাসরুমে আমরা 5টা-7টা স্টুডেন্টকে ট্রান্সফর্ম করতে পারি, তারাই হয়তো গুগলে চাকরি নিয়ে যায়, তারাই হয়তো মাইক্রোসফটে কাজ করে, তারাই হয়তো রাশেদ নোমানদের মতো অনেক কিছু হয়, কিন্তু আমরা ওদেরকে নিয়ে হয়তো গর্ব করি। কিন্তু আমার যেটা ব্যর্থতার জায়গায় হচ্ছে, আমি এদেশের মানে
ব্যক্তিকে সেভাবে প্রস্তুত করতে পারছি না। এখন সমস্যাটা দাঁড়ায় কোথায়? যখনই বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা স্টুডেন্ট আসে, তাকে যখন আমি জব মার্কেটের জন্য অগমেটিক্সের জন্য যদি তৈরি করতে চাই, ডেটা অ্যানালিটিক্সের জন্য যদি তৈরি করতে চাই, অথবা আজকের যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আমরা কথা বলছি, যে রোবোটিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইত্যাদি, ক্লাউড কম্পিউটিং, এখনকার প্রয়োজনে যেগুলো যেগুলো দরকার সেগুলোর জন্য আমি প্রস্তুত করতে চাই, আমরা দেখি ব্যাকগ্রাউন্ডের শূন্যতা। এই ব্যাকগ্রাউন্ডটা STEM based এডুকেশনে আমরা কখনো ফোকাস করিনি। We have never given even proper thinking that science, engineering, technology এবং math, these are fundamental, and along with it মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইংরেজি শিক্ষা। দেখুন, ভাষা হিসাবে বাংলা ভাষার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে এবং আমি এই দেশকে ভালোবাসি, আমার ভাষাকে ভালোবাসি, কিন্তু আমি এডুকেশনে যদি ওয়ার্ল্ড ক্লাসে যেতে চাই, এডুকেশনে আমি যদি বিট করতে চাই, গ্লোবাল মার্কেটে যদি আমি জব মার্কেটে পেনিট্রেট করতে চাই, আমি যদি সত্য নাদাল আর সুন্দর পিচাইয়ের মতো সিইও ক্রিয়েট করতে চাই, আমাকে কখনোই বৈশ্বিক ওই ভাষাটাকে এই মুহূর্তে ইগনোর করলে কিন্তু চলবে না। আমি ফ্রান্স না, আমি জার্মানি না, আমি ইউরোপিয়ান অনেকগুলো দেশের মতো না যে আমি ওই ভাষায় সমস্ত কিছু ট্রান্সলেট করে আমি একদম উচ্চ শিক্ষা দিতে পারবো। এখন আপনি কম্পিটেন্সির কথা আজকে বলছেন, কম্পিটেন্সি আনবেন কিভাবে? কম্পিটেন্সির তো ফার্স্ট জিনিসটাই হচ্ছে আপনার নলেজ বেস। সেই নলেজ আসলে আপনি স্কিল দেবেন, এবং কম্পিটেন্সির সাথে কিন্তু স্কিলটা খুবই ভালোভাবে একটা ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়। সেই স্কিলটা নলেজের সাথে যখন আপনি দিবেন এবং সেই অ্যাট্রিবিউটটা দেখবেন আপনি ছাত্রটার মাঝে আসবে। সেই অ্যাট্রিবিউট নিয়ে সে যখন কর্মক্ষেত্রে যাবে, সে যখন রাশেদ নোমানের কাছে যাবে, সে কিন্তু তখন সেটা খুঁজে পাবে। আমরা সবসময় একটা কথা বলি, কোম্পানি সাইডে বা ইন্ডাস্ট্রি সাইডে কখনো এটা ভাবলে হবে না যে ইউনিভার্সিটি গ্রাজুয়েট বুয়েট একটা ছাত্রকে ডিগ্রি দিয়ে দেওয়ার পরেই সে একদম মাইক্রোসফটের জন্য বা গুগলের জন্য রেডি হয়ে যাবে। আমরা বলছি যে তাকে আমরা বেসিক শিক্ষাটা দিলে তারপরে জব ট্রেনিং এ, অনসাইট জবে, ওই যে লার্নিং বাই ডুইং, আপনি যেটা ডুইং এর জায়গাটা বলছিলেন, সে লার্নিং বাই ডুইং, সেই জায়গাটাই সে কর্মক্ষেত্রে সে যখন গুগলে যাবে, মাইক্রোসফটে যাবে, যে কোনো বড় কর্পোরেশনে যাবে, সে অ্যাডাপ্ট করতে পারবে। দ্যাট ইজ হোয়াট আমি আমেরিকাতে পিএইচডি করার পরে কিন্তু আমি আমেরিকা কানাডাতে কিন্তু 8-9 বছর আমি দুইটা মানে বড় টপ ইউনিভার্সিটিতে পড়িয়েছি, বস্টনে এবং কানাডার সবচেয়ে বড় দুইটা সরকারি ইউনিভার্সিটিতে আমি পড়িয়েছি, তারপরে আমি নর্থ সাউথে এসেছি। তো সুতরাং আপনাকে বুঝতে হবে, আমরা সেই দেশেও কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল গ্র্যাজুয়েটকে একদম জবের জন্য ইকুইপ করে না, কিন্তু ওই দেশের এডুকেশনটাকে যদি আমরা আমাদের সাথে কম্পেয়ার করি, সেটা হচ্ছে তারা ছোটবেলা থেকে একটা বাচ্চাকে অনেক ক্রিয়েটিভ করে তোলে, যেটা মন্ত্রী মহোদয় বলতে চেষ্টা করেছেন যে ওনারা এক্সপেরিমেন্টাল বেসিসে এখন যেতে চেষ্টা করতেছেন যে একদম এক্সাম ছাড়া ক্রিয়েটিভিটি কিভাবে আনা যায়, এক্সাম ছাড়া ক্রিয়েটিভিটি আনা যায় কথা উনি বলেছেন, কিন্তু আমরা দেখছি এখনো আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এক্সাম বেসি হয়ে যাচ্ছে অনেক বেশি। আমরা জেএসসি করেছি, আমরা পিএসসি করেছি, আমরা এসএসসি করেছি, এইচএসসি করেছি, অনেক ধরনের এক্সাম দিয়ে বারবার আমরা এক জায়গায় নিয়ে আসতেছি শিক্ষা ব্যবস্থাটা, সেটা হচ্ছে যে গ্রেড দিয়ে একটা স্টুডেন্টকে ইভালুয়েট করা এবং গ্রেড দিয়ে তাকে বিবেচনা করা। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে, এবং এটা যদি আমরা সরে আসতে না পারি তাহলে কিন্তু আজকে সিঙ্গাপুরে দেখেন 12তম ক্লাস পর্যন্ত সকল এডুকেশন এক্সাম তুলে দিয়েছে, 12তম ক্লাস পর্যন্ত পৃথিবীর অনেক রাষ্ট্রে এক্সাম হয় না। আমেরিকার মতো দেশে 12 গ্রেড পর্যন্ত কিন্তু স্কুলের গ্রেড দিয়ে সবাই হার্ভার্ড এমআইটি তে ভর্তি হয়, শুধুমাত্র তাদের অ্যাপটিটিউড টেস্টটা তারা করে নেয় স্যাটের মাধ্যমে বা জিআর এর মাধ্যমে, টোফেলের মাধ্যমে, অন্যান্য অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে। আমরা অপোজিট সাইডে কি করলাম, আমরা বারবারই কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা জায়গার মধ্যে বন্দি করলাম যেটা ব্যুরোক্রেসির মধ্যে পড়ে গিয়েছে। সেই জায়গাটা আমরা বলছি যে সেই জায়গাটাতে আমাদের ফ্রিডম আনতে হবে, এবং আনলে আজকে যেটা নিয়ে আপনারা আলাপ করছেন যে স্কিলের ব্যাপারে, কম্পিটেন্সির ব্যাপারে, দেখুন আপনি যদি মোটিভ আর ট্রেড এবং এগুলো যদি আপনি আনতে পারেন ব্যক্তির মধ্যে, তাহলে কিন্তু আপনি স্কিল বা মানে ওই জায়গাটা, কম্পিটেন্সি জায়গাটা আনতে পারবেন। আমি আপাতত এই পর্যায়ে বললাম, আমাদের আরো অনেক স্পিকার আছে, তারপরে আমি দরকার হলে আবার একটু কথা বলবো। থ্যাংক ইউ। আমি অবশ্যই আপনার সর্বশেষ মন্তব্যটা অবশ্যই জানতে চাইবো হান্নান স্যার। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে খুব যথার্থই বলেছেন। আমি আপনার কাছ থেকে যেটা নিতে পারি সেটি হচ্ছে যে একটা কথা আছে, আমি অস্ট্রেলিয়ায় পড়তে গিয়েছিলাম, সেখানে আমিও শুনেছি ASK মানে নলেজ, মানে
এটাকে কেএসএও বলে, আবার অনেকে এএসকেও বলে। অ্যাটিটিউডকে সবার আগে নিয়ে আসে, তারপরে স্কিলস, তারপরে নলেজ। শুধু নলেজ দিয়ে কিন্তু আপনি একজনকে জব মার্কেটের জন্য তৈরি করা যাবে না। দক্ষতা, এবং যে কারণেই রাশেদ রোমান ভাইরা যে স্ট্যান্ডার্ড সেট তৈরি করেন, যে স্ট্যান্ডার্ড তৈরি করেন, সেটি আমাদের ইউনিভার্সিটির সাথে কতটুকু তারা জানেন, বা ইউনিভার্সিটি যা পড়াচ্ছেন কতটুকু রাশেদ ভাইরা জানেন, সেখানে একটা দ্বন্দ্ব আছে। তো এই বিষয়টাকেই আমি আরেকটু এলাবোরেট করে বলবার জন্য অনুরোধ করব। আমরা ইতিমধ্যেই আমাদের শিডিউল টাইম ক্রস করে গিয়েছি, আমাদের হাতে আর 10 মিনিটের মতো সময় আছে। তো আমি দিদারুল আলম সানি ভাই, আপনি বেসিসে পরিচালক হিসেবে আপনি কাজ করছেন। আপনি বাংলাদেশের আইটি আইএস এই যে শিল্প আমরা বলতে পছন্দ করি, এইখানকার মেম্বারদের নিয়ে আপনি কাজ করছেন। সো ইউ অ্যাকচুয়ালি নো দ্য রিয়েল স্টোরি. What is the gap? I assume that you actually know what is the gap between this university and the workplace. So competency জায়গাটায় আপনি আসলে কি দেখছেন? মানে এটা কি গ্যাপ আছে, বা গ্যাপটা মিনিমাইজ করবার কোনো উপায় কি আপনার কাছে জানা আছে? প্রথমে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসলে শুরু করতে যাচ্ছি। সব আমার খুব শ্রদ্ধেয় স্যাররা আছেন এখানে, আন্নান স্যার আছেন, আরো তারপর রাশেদুর রহমান ভাই আছেন, এবং আরো কয়েকজন আমাদের সিনিয়র প্রফেসর আছেন এখানে। তো আমাদের আসলে ইন্ডাস্ট্রি আর আপনার একাডেমিয়ার মধ্যে একটা গ্যাপ কিন্তু সবসময় রয়ে যায়। এবং আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আমরা সবসময় বলি যে ডু দ্য বেসিক রাইট। এই বেসিকের জায়গাটায় আমাদের স্কিল সেটের বিশাল গ্যাপ। আমাদের যে রিসোর্স, যে ইয়ুথ, যে বিশাল আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা সবসময় বলি, যেটা আমরা এনজয় করে অথবা যেটা আমরা লেভারেজ করে আমাদের দেশের আর্থসামাজিক বিপ্লব ঘটাবো, ওই জায়গাটায় যে বেসিক যে এলিমেন্টারি ফ্যাক্টর গুলো আছে, ওই এলিমেন্টারি ফ্যাক্টর গুলো অনেকটাই মিসিং। আপনি যদি বলেন যে আমরা যদি বলি শেয়ার্ড ভিশন নামে একটা কথা আছে, যে আমি যা দেখি তুমি কি তা দেখো। মানে আমি যেভাবে দেখছি একজন এমপ্লয়ার, এভাবে কিন্তু একজন এমপ্লয়ি দেখছে না। এবং এদের মধ্যে কিন্তু দেখা, ওনারশিপ নেওয়া এবং হচ্ছে এটাকে প্রয়োগ, এখানের মধ্যে বিস্তৃত একটা গ্যাপ দেখা যাচ্ছে। যার ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি আপনার হচ্ছে অ্যাকুইজিশন অথবা আপনার রিক্রুট হচ্ছে কিন্তু রিটেনশন হচ্ছে না, অথবা খুবই অল্প বা স্বল্প আপনার ব্যবধানে, অফারের ব্যবধানে কিন্তু ওরা সুইচ করে যাচ্ছে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে এটা কিন্তু আমি কেন বলি, এটা হচ্ছে আমাদের বেসিক আপনার স্কিল সেটের মধ্যে কিন্তু সবসময় বলা হয় তুমি স্বপ্নকে কন্ট্রোল করে, তুমি তোমার লোককে কন্ট্রোল করে, তুমি লয়্যালটি দেখাও, হ্যাঁ, তুমি তোমার ডিসিপ্লিনারি এবং ট্রেডস, এই জিনিসগুলোকে তুমি কন্ট্রোল করো। স্যার যেটা বলছিলেন যে একদম ছোট থেকেই কিন্তু বাইরের দেশে ডেভেলপ কান্ট্রিতে কিন্তু রিসোর্স গুলো, ওই জিনিসগুলো এডুকেশন দেওয়া হয়, যেন আমি যে অর্গানাইজেশনে যাব আমি লয়্যালটি দেখাবো, হ্যাঁ, আমার যে স্কিল সেট আছে আমি কিভাবে করে এনহ্যান্স করে ওইটাকে কিভাবে লেভারেজ করে কোম্পানি এসেটে কন্ট্রোল করবো, ওই মেন্টালিটি অথবা মাইন্ডসেটে কিন্তু আমাদের রিসোর্সের একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা কিন্তু প্রকট আকার ধারণ করে যখন আমাদের মতো অর্গানাইজেশন রিক্রুটমেন্টে যায়। কারণ আমি অনেকবার দেখেছি আমাদের অনেক কোম্পানি কিন্তু এই রিসোর্স নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। একজনের রিসোর্স আরেকজন নিয়ে যাচ্ছে, বাইরে থেকে যখন একটা কাজ আসতেছে বলছে যে আমার 400 জাভা ডেভেলপার দরকার, বা পিএইচপি ডেভেলপার দরকার, অথবা আমার অ্যাডভান্স লেভেল গ্রাফিক ডিজাইনার দরকার, আমাদের রিসোর্স আমরা পাচ্ছি না। কারণ কখনোই আমরা ওইটা গুরুত্ব দেই নেই যে আমার সেট অফ স্কিলের এগেইনস্টে সেট অফ রিসোর্স পুল ক্রিয়েট করা, গ্রেড বাই গ্রেড রিসোর্স পুল ক্রিয়েট করা, যেটা ইন্ডিয়াতে খুব ভালো করে করেছে। এর জন্য যখন ইন্ডিয়াতে কোনো জব আউটসোর্স হয়, ওরা কিন্তু এই জবটা এক্সিকিউট করে, ওরা কিন্তু এটাকে আপনার কনভার্সন মডেলে নিয়ে আপনি মনিটারি কনভার্সনে নিতে পারে, দেখি ওদের বিজনেস মডেলগুলো সাকসেসফুল। কিন্তু আমাদের যখন আমাদের একটা রিকোয়ারমেন্ট আসতেছে, তখন কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ পিপল কিন্তু আমরা ইউনিভার্সিটিগুলো থেকে পাচ্ছি না। পেলেও আমাদের ধরেন যে এখানে 10 জন দরকার, এখন আমরা পাচ্ছি 2 জন, না 2 জন পেলেও ওই 2 জনের মধ্যে একজন কিন্তু আপনি 6 মাস 7 মাস ইন্টারভেলে ওরা কিন্তু সুইচ করার একটা মেন্টালিটি গ্রো করে। তো অর্গানাইজেশনকে ভালোবাসা অথবা একটা ওয়ার্ক স্পেসকে ভালোবাসা এবং আপনার ওদের মধ্যে এই বেসিক যে আপনার ডেভেলপমেন্ট গুলা, এই বেসিক যে ফিলিং গুলা, ওইটা ডেভেলপ করা আপনার খুবই কম দেখা যায় এই ডেভেলপমেন্টটা। এবং আমি গত 2 দিন যাবত পড়ছিলাম যে আপনার মানে আমার ভেতরের যে আমরা বলি যে আমাদের ভেতরটাকে যে কন্ট্রোল করার বিষয়টা, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। কারণ আমরা অনেকেই স্বপ্ন দেখি, এখানে আমরা অনেক সময় স্টার্টআপের কথা বলি, আমরা কিন্তু আমরা এমপ্লয়ি যারা আছে ওদেরকে ওই স্কিল সেটটাকে আমরা সবসময় বলি তোমরা জব মার্কেটে একটু আপনার এমপ্লয়ীদের যে স্কিল সেটটা আছে আমরা বলি তোমরা কেন এন্টারপ্রেনার হও না, হ্যাঁ, তোমরা কর্পোরেটে কেন যাচ্ছ, তোমরা শুরু থেকে এন্টারপ্রেনার হয়ে যাও। সবাই কিন্তু এন্টারপ্রেনার হবে না। আপনাকে এন্টারপ্রেনার হতে হলে আপনাকে কিন্তু বেসিক যে আপনার অর্গানাইজেশন আন্ডারস্ট্যান্ডিং এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচার আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ওই জায়গায় কিন্তু নলেজ বেস আপনাকে ডেভেলপ করতে হবে। ওই জায়গাটাও কিন্তু আমাদের ঠিক করে হচ্ছে না। তো এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি থেকে আমার অভিমত। আর এছাড়াও একটা জিনিস আমি যেটা বলতে চাই সবসময়, যে রেসপন্সিভ এডুকেশনাল মডেল কিন্তু বাংলাদেশে কখনোই ডেভেলপ হয়নি।
অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি নিড, আপনার আমাদের কিন্তু এডুকেশন মডেলিংটা কিন্তু আমরা অল্টার করি না, যার ফলে যেটা হচ্ছে যে আপনার আমরা একই ধরনের এডুকেশন সিস্টেমে বিশ্বাস করে যাচ্ছি, ওইখান থেকে যে প্রোডাক্ট বেরোচ্ছে আমরা মনে হচ্ছে এটাই ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল। এটা কিন্তু কখনোই না, কারণ আপনার এভার চেঞ্জিং ইন্ডাস্ট্রিতে এভার চেঞ্জিং আপনার কোর্স মডিউল এবং আপনার প্র্যাকটিশিয়ানিস্ট কিন্তু এখানে আমাদের ডেভেলপ করা উচিত, যেটা কিন্তু আমরা করছি না। যার ফলে যেটা হচ্ছে যে ট্রেনিং দিতে গিয়ে এবং অন জব ট্রেনিং দিতে গিয়ে যে কস্ট ভার্সাস ভ্যালু কনভার্সন হচ্ছে অথবা কস্ট ভার্সাস ভ্যালুর যে ক্যালকুলেশন হচ্ছে, ওখানে দেখা যাচ্ছে এমপ্লয়ারদের একটা বিশাল লস কিন্তু বেয়ার করতে হয়। আমি যদি এখানে রাশেদ নোমান ভাই আছে, আমি রাশেদ নোমান ভাইয়ের সাথে এটাতে তাল মেলাতে চাই। রাশেদ নোমান ভাইয়ের প্রত্যেকটা আপনার হচ্ছে এমপ্লয়ীদের কিন্তু আবার ইংলিশের কিন্তু আবার ওদের আপনার হচ্ছে আবার একটা করে কোর্স ওনারা কিন্তু করান, আমাদের কিন্তু বেসিক, হ্যাঁ আমাদের যে বেসিকের জায়গাটা কিন্তু ওনারা আবার রিপলিশ করে। তো এটাতে কিন্তু একটা অর্গানাইজেশনের টাইম এবং কস্ট দুইটাই কিন্তু আমাদের ইনকাম হচ্ছে, যেটা কিন্তু ইন্ডিয়াতে হয় না। এর জন্য ওদের কিন্তু ভ্যালু ওরিয়েন্টেশন অথবা আপনার আরওআই, হ্যাঁ পার আপনার এমপ্লয়ি, ওদের কিন্তু পজিটিভ সবসময় থাকে, যেটা আমরা নেগেটিভ থাকি, আমরা নেগেটিভে পজিটিভ কনভার্ট করতে করতে ওরা কিন্তু সুইচ করে যায়। তো এই যে ক্যালকুলেশনের জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা আমাদের অবশ্যই মিনিমাইজ করতে হবে। এটা যত মিনিমাইজ করে আনতে পারবো তত ব্রিজিংটা আমাদের শক্ত হবে এবং আমরা ইন্ডাস্ট্রি এবং হচ্ছে একাডেমিয়া আমরা কিন্তু পারস্পরিকভাবে একটা জায়গায় এসে সহাবস্থানে থেকে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের গ্রোথ বলি অথবা আমাদের ওভারঅল ইকোনমিক গ্রোথ বলি, ওইটা কিন্তু আমরা এনশোর করতে পারবো। তো সব বড় কথা হচ্ছে যে রেসপন্সিভ এডুকেশন মডেল, এর সাথে যে আমাদের ভ্যালু ওরিয়েন্টেশন এবং বেসিক যে স্কিল সেটটা মানুষের থাকা দরকার, ওইটা আমাদের শুধু আমাদের এডুকেশন ইনস্টিটিউট থেকে যদি আমাদের দিয়ে দেয়, আমরা যেন আমাদের তাহলে কিন্তু আমরা আমাদের যে তরুণ জনগোষ্ঠী আছে ওরা খুবই ট্যালেন্টেড, কিন্তু ওরা কোনোভাবেই ওরা গ্রেডেড না। মানে গ্রেডেড না মানে হচ্ছে ওদেরকে আপনার স্কিল গ্রেডে বিভিন্ন গ্রেডে ভাগ করে দেওয়া হয়নি। আমাদের ওইটা যদি এনশোর করে দেওয়া হয়, হ্যাঁ পুরো বাংলাদেশে শুধু বুয়েট না, শুধু নর্থ সাউথ না, পুরো বাংলাদেশের এডুকেশন ইনস্টিটিউট থেকে যদি আমরা 30% অফ ইউথ যদি আমরা এভাবে ডেলিভার করা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, আমরা আশা করি আমরা ভারতকে, আমরা ফিলিপিনকে, আমরা ভিয়েতনাম দেশকেও আমরা কিন্তু অতিক্রম করতে পারবো শীঘ্রই। আমাদের যে ভিশন আছে এই ভিশন থেকেও আমরা প্রায় 3-4 4-fold আমরা কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবো। এটাই আমার মতামত ইন্ডাস্ট্রিতে। ধন্যবাদ। থ্যাংক ইউ সানি ভাই, থ্যাংক ইউ। অত্যন্ত চমৎকার আপনি বলেছেন এই যে ইন্ডাস্ট্রি একাডেমি যে রিলেশনশিপের জায়গাতে। আমি আমাদের আশিক ভাইকে অনেকক্ষণ ধরে দেখছিলাম যে হি ইজ আ ভেরি গুড লিসেনার, এবং খুব চমৎকার মন দিয়ে আপনি শুনছিলেন। এবং আমি আপনার কাছে আসলে যদি জানতে চাইবো, আপনি ইউনিয়ন ব্যাংকের ডিরেক্টর, আপনি কাজ করছেন সিইও হিসেবে একটি প্রতিষ্ঠানে। সো আপনি আসলে কিভাবে দেখছেন? আমরা তো কর্মদক্ষতা বা কম্পিটেন্সির কথা বলছি, আমরা ইন্ডাস্ট্রি লিঙ্কেজের কথা বলছি, গ্যাপটা আসলে কিভাবে মিনিমাইজ করা যায়? আমি আপনাকে বলবো, কারণ যেহেতু আমরা শেষে চলে এসেছি, আপনার কাছ থেকে আমি ফাইনাল রিমার্ক হিসেবে কিছু পয়েন্টও চাইবো, দেন আমি আবার রিশাফল করে আমি আবার মুনাস্সার কাছ থেকে 30 সেকেন্ডস করে করে কমেন্ট নেব যে আসলে আমাদের মানে করণীয়টা কোথায়, যেটি আমরা আসলে আমাদের মন্ত্রী মহোদয়কে ডেলিভার করতে পারি আফটার দিস ডিসকাশন। সো আশিক ভাই, শুনছি আপনাকে। Thank you so much. Assalamu alaikum to the respected panel members. আচ্ছা, মন্ত্রী মহোদয়ের কাছে এবং আমাদের আজকে অনেক রেসপেক্টেড ভিসি স্যাররা আছে, সকলকে আমার সালাম এবং অভিনন্দন জানাই। কে এম হাসান রিপন এবং ইমরান ফাহাদকে অভিনন্দন জানাই আজকে এই চমৎকার আলোচনা ব্যবস্থা করার জন্য অন দ্য অকেশন অফ ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে। তো কর্মদক্ষতা এন্ড আজকে যে টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুরুতে একটা নেলসন ম্যান্ডেলার একটা কোট শেয়ার করতে চাই, এডুকেশন ইজ দ্য মোস্ট powerful weapon you can use to change the world, এটা নেলসন ম্যান্ডেলা বলেছে। সো আমাদের এই যে যেটা দেখতেছি আমরা, একটা হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে your degree. সো অনেকের কাছে ডিগ্রি আছে, and when you have a degree we assume that you know a certain set of skills. একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা একটা বিজনেস ডিগ্রি যখন কারো কাছে আছে, we are assuming that they have a certain set of skills, but unfortunately আমাদের দেশে সেটা অনেক সময় it doesn't happen। এবং এটা কেন হচ্ছে না? বিকজ মুখস্থ বিদ্যা, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, দে আর ভেরি গুড স্টুডেন্ট হিসাবে খুবই ভালো, দেখা গেল যে জিপিএ 4 পাচ্ছে বা জিপিএ 3.5 পাচ্ছে, বাট রিয়েল লাইফ সম্পর্কে তাদের অভিজ্ঞতা খুবই কম। রিয়েল লাইফ স্কিলস বা প্র্যাকটিক্যাল স্কিলস আমরা যেটা বলি, সেটাতে তাদের অনেকটা ল্যাকিংস আছে। সো আই থিঙ্ক নতুন যারা গ্রাজুয়েট আছে তাদেরকে বলবো যে ডেভেলপ ইউর স্কিলস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এবং এখন আমরা যে কোভিড এর মধ্যে দিয়ে যাচ্ছি, একটা সর্ট অফ একটা গ্লোবাল রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম লাস্ট আমরা দেখেছিলাম 2009 সালে, রিসেশন অফ 2008 and 9, তো 9-10 এ যারা গ্রাজুয়েট করেছে তারাও এই যে একটা স্লো জব মার্কেটের মধ্যে দিয়ে গিয়েছে। সো এই টাইমটা আমি সবাইকে বলবো যে ইউ ইউজ দিস টাইম টু ডেভেলপ ইউর স্কিলস। আজকে আমরা 10 বছর আগে যেটা
পসিবল ছিল না, আজকে থ্যাঙ্কস টু ডিজিটাল বাংলাদেশ দ্যাট ইজ পসিবল। সেটা হচ্ছে আপনি যদি অনলাইনে যান, আপনি যদি গুগল করেন, হার্ভার্ডের মতো ইনস্টিটিউশন, হার্ভার্ড এক্স, অক্সফোর্ড, এমআইটি, এরা অনেকে ফ্রি অনলাইন ক্লাস অফার করছেন। ইউ ক্যান লগ ইন এন্ড আ লট অফ দিস ক্লাসেস আর ফ্রি। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন এনি সর্ট অফ স্কিল, আপনি যদি কোডিং শিখতে চান, আপনি যদি জাভা শিখতে চান, আপনি যদি ইভেন if you want to take a brush up on your accounting or finance, because আপনি finance related কোনো কোর্স করতে চান, you can always go online and use this time to your advantage. So আমাদের ডেফিনেটলি একটা স্কিলস এর সাথে এবং ডিগ্রির সাথে একটা গ্যাপ কিন্তু রয়ে গিয়েছে। আমরা যখন একটা গ্রাজুয়েটকে হায়ার করি, we assume that person to have a certain set of skills which unfortunately তাদের নাই। So সেটাকে আমি বলবো we need to address that and we need to do the best we can. Thank you. অত্যন্ত চমৎকার চমৎকার আশিক ভাই, আমরা শুনছিলাম আপনার কথা খুব মন দিয়ে, এবং আমরা একটা জিনিস একটু রিয়েলাইজ করলাম যে আসলে আমাদের সুযোগ আছে অনেক, বাট আমরা আসলে সেই সুযোগগুলোকে আসলে ব্যবহার করতে পারি না। বিশেষ করে এটা কিন্তু খুব মানে আমি বলবো যে খুব বিকট আকার ধারণ করেছে। আমরা তো ঢাকা বলতে বাংলাদেশ বোঝায়, অনেক ক্ষেত্রে আমরা বলি ঢাকা মানেই বাংলাদেশ না, ঢাকার বাইরেও কিন্তু বাংলাদেশ আছে। সেই জায়গাটাতে আমাদের সুযোগের ছোঁয়াগুলো কতটুকু পড়েছে, তা আমি একদম শেষে চলে এসেছি। সকল জি আশিক ভাই, অ্যাড করি একটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ওই যে স্কিলস এর ব্যাপারটা। এখন আপনি যদি সিলিকন ভ্যালিতে যান, আমরা মাইক্রোসফটের কথা বলছি, গুগলের কথা বলছি, আমি নিজেও সিলিকন ভ্যালিতে অনেকটা টাইম স্পেন্ড করেছি। a lot of these companies কিন্তু অনেকে কলেজ ডিগ্রি তাদের জন্য রিকোয়ারমেন্টও না। যেমন ইলন মাস্কের স্পেসএক্স এবং টেসলা, ওরা ওয়েবসাইটে দিয়েছে যে they don't require college degrees because college degrees does not signify that you have a certain skills. ওরা আপনার স্কিলটা দেখতে চায়, আপনার দক্ষতা দেখতে চায়। সো আস্তে আস্তে আমরা যেটা মনে করতাম যে you must have a college degree to work in a large company, that is not true anymore. রাইট। সো এটা আরো পরিবর্তন হয়েছে। আপনি আশিক ভাই আপনার নলেজে আছে কিনা, আরেক ধাপ এগিয়ে এই এলন মাস্ক, বিল গেটস, তারা আবার এক জায়গায় বসে বলেছে কোভিড এর কারণে এখন দক্ষতাও চাই না, অ্যাটিটিউড চাই। মানে আই ওয়ান্ট টু হায়ার পিপল হু হ্যাজ পজিটিভ অ্যাটিটিউড। সো ইটস চেঞ্জিং। সো সেই জায়গা থেকে আমাদের হায়ার এডুকেশনের মডেলটাকে আমাদের আসলে এখন রিডিফাইন করবার সুযোগ এসেছে কিনা আমি জানি না, বাট আই ওয়ান্ট টু রিকোয়েস্ট অল অফ ইউ to give your final remarks and একটা টেক অ্যাওয়ে যদি আমরা আপনাদের প্রত্যেকের বক্তব্য থেকে পাই, probably 30 seconds to 1 minute. মুনাদ স্যারকে দিয়ে শুরু করি। না, আমি এতক্ষণ আসলে বক্তব্য শুনছিলাম, খুব সুন্দর বক্তব্য। আমি লাস্ট কথা দিয়ে শুরু করি আশিক সাহেবের। আমি এটা বলতেও চাচ্ছিলাম যে এখন আমরা ডিগ্রি চাই না, আমরা কম্পিটেন্সি চাই। এখন আমি আজকে বুঝতে একটু ব্যর্থ হয়েছিলাম যে আপনারা কম্পিটেন্সি বেসড এডুকেশন চান কিনা, নাকি আমার যে এডুকেশন সিস্টেমটা অলরেডি আছে তার মধ্যে থেকে আপনি কম্পিটেন্ট পিপল চান কিনা। আমরা ইম্পর্টেন্সটা বোঝা পাচ্ছি, আমরা চাচ্ছি না কোনো কিছু। পরে আমি বুঝতে পারলাম যে আপনি এক্সিস্টিং সিস্টেমের কম্পিটেন্সি চান, কিন্তু এক্সিস্টিং সিস্টেমের কম্পিটেন্সি আপনি জাজ করতে কখনোই পারবেন না, কারণ সিস্টেমটাই ডিফারেন্ট। আমরা একটা গ্রেড বেস সিস্টেম আর কম্পিটেন্সি বেস সিস্টেম কিন্তু এক জিনিস না। সো আমি যদি কম্পিটেন্ট পিপল চাই, ওই যে মাইক্রোসফট, গুগল, ফেসবুক বলতেছে আমি ডিগ্রি চাই না, তোরা কি চায়? ওকে তো একটা ডিফাইন করে দিচ্ছে যে আমার কম্পিটেন্সি লেভেলটা এটা। তা আমার ইন্ডাস্ট্রি, আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে প্রুশিয়ান যে মডেল, এডুকেশন মডেল, সেটা শুরু হয়েছিল কিন্তু ইন্ডাস্ট্রিকে কেটার করে। তখন ফ্যাক্টরি লাইন যে প্রোডাকশন সিস্টেম ছিল, এডুকেশনটা সেভাবে তৈরি হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিজ চেঞ্জ তখন খুব স্লো ছিল। এখন আজকের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ইন্ডাস্ট্রি ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট। আমি সেখানে একটা কথা পয়েন্ট উল্লেখ করেছিলাম যে ওয়ার্ল্ড ইজ কমপ্লেক্স এন্ড ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। তা এই চেঞ্জিং ওয়ার্ল্ডে আপনি এই যে এডুকেশন সিস্টেমটাকে কি কন্টিনিউয়াসলি চেঞ্জিং এর মধ্যে রাখতে পারবেন না। ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ তখন আমি ফ্যাক্টরি প্রোডাকশন এবং যুদ্ধকে টার্গেট করে আমার এডুকেশনকে তৈরি করেছিলাম। তো এখন আমার যুদ্ধ অন্যরকম, আমার ইন্ডাস্ট্রি অন্যরকম, এবং দে আর চেঞ্জিং এভরি ডে। কোন কম্পিটেন্সিতে আমি স্টুডেন্ট তৈরি করব? সো ইন্ডাস্ট্রিকে এখানে বলে দিতে হবে যে আমি এই কম্পিটেন্সির স্টুডেন্ট চাই, কারণ যেহেতু এডুকেশন অলওয়েজ কেটার্স দ্য ইন্ডাস্ট্রি এন্ড সোসাইটি ইটসেলফ। তা আমার ইন্ডাস্ট্রি যদি আমাকে না বলে দেয় যে আমি কোথায় কোন কম্পিটেন্সির লেভেলের স্টুডেন্ট চাই, আমি তো আউটকাম বেসড এডুকেশনে আসি। আমার হোল সিস্টেম আউটকাম বেসড। আমেরিকার সাথে আমার এডুকেশন সিস্টেমের পার্থক্য নাই। ওখানে একটু বেশি প্রবলেম সলভিং করানো হয়, আমি হয়তো একটু বেশি প্রবলেম সলভিং করাতে পারি না, কিন্তু ফিক্সড টাইম বেসডে আপনি সব করায় ফেলতে পারবেন 1 বছরের মধ্যে, যেহেতু আমি 4টা বছরে পড়াচ্ছি, এটা পসিবল না। সো কম্পিটেন্সি ডিফাইন করেন। ইন্ডাস্ট্রি যদি কম্পিটেন্সি ডিফাইন করে, আমি সেই লেভেলে বা আমার এডুকেশন সিস্টেম সেই লেভেলে স্টুডেন্ট দিতে পারবো। সো
আর হায়ার এডুকেশন আমি যেটা বলতেছি, ইউনিভার্সিটি লেভেলে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কম্পিটেন্সি বেসড এডুকেশনে যেতে পারেনি। দে হ্যাভ বিন ট্রাইং টু ডু সো ফর লং, বাট ডিপ্লোমা এডুকেশন যদি বলেন, টিভেট যদি বলেন, এগুলোতে তারা কম্পিটেন্সি বেসড চলে গেছে। আমাদের টিভেট কম্পিটেন্সি বেসড, 100% কম্পিটেন্সি বেসড, কিন্তু আমার ডিপ্লোমা এডুকেশন কোনো জায়গায় কম্পিটেন্সি বেসড না। আমি সেটাই বলছিলাম, ডিপ্লোমাকে আমাকে কম্পিটেন্সি বেসডে নিয়ে যেতে হবে। আরেকটা জিনিস যেটা আমি বুঝলাম, যে যেহেতু ওয়ার্ল্ড ইজ র্যাপিডলি চেঞ্জিং এন্ড ভেরি কমপ্লেক্স, এখানে ইউনিভার্সিটিতে আমি একটা জিনিস শিখাতে পারি, দুটো জিনিস শিখাতে পারি। একটা আমরা বলি মেটাকগনিশন, আমার এডুকেশন টার্মে, যে মেটাকগনিশন মানে হচ্ছে লার্নিং টু লার্ন এন্ড থিঙ্কিং টু থিঙ্ক, যে কিভাবে আপনার ইন্ডাস্ট্রিতে গিয়ে শিখবে। আপনারা কোর্সেরা কথা বলছেন, অল নন ফর্মাল এডুকেশন। আমি তো ইউনিভার্সিটিতে নন ফর্মাল এডুকেশনকে আনতে চাই না। আমার ইউনিভার্সিটিতে ফর্মাল এডুকেশন, স্টুডেন্টকে নন ফর্মালি সেখানে যেতে হবে। আমি কিভাবে নন ফর্মাল আনবো আমার এই প্রুশিয়ান সিস্টেমে? তাহলে অনেক ম্যাসিভ চেঞ্জ করতে হবে এডুকেশন সিস্টেমকে, যেটা তো বললাম এমআইটি হার্ভার্ডও করে নাই। স্টিল দে আর টাইম বেসড এবং ফিক্সড গ্রেড বেসড, স্টিল দে আর গিভিং গ্রেডস, তারাও কিন্তু কম্পিটেন্সি বেসডে যায় নাই। আচ্ছা, এইটুকু বললাম যে ইন্ডাস্ট্রি আসলে আমাকে মোটিভেট করবে আমার এডুকেশনকে ডিফাইন করতে বা চেঞ্জ করতে। আমি আজকে আমাদের অনেক ইন্ডাস্ট্রি ওনারা আছেন, তারা কোন কম্পিটেন্সি চান আমাকে যদি বলেন, আমি তো সেই কম্পিটেন্সির লোক থাকবো। কিন্তু আপনি একজন বলবেন পাইথনের ওই লেভেল চাই, আরেকজন বলবেন পিএইচপির ওই লেভেল চাই, আরেকজন বলবেন ব্লক চেইনের চাই, ডিপ লার্নিং এর চাই, আমি কোনটা দেবো? সো মেটাকগনিশন হচ্ছে ইম্পর্টেন্ট। আমি তাকে শেখাবো কিভাবে শিখতে হয়, সে আপনার কাছে গিয়ে কিছুটা হইলেও প্র্যাকটিস করে আপনার লেভেলের আপনার কম্পিটেন্সিতে চলে যাবে। সো কম্পিটেন্সি বেসড এডুকেশন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড চেষ্টা করতেছে যাওয়ার, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। আর মাইন্ডসেট যেটা বলি আমরা, মাইন্ডসেটের পরিবর্তন, আমাদের মাইন্ডসেট ইজ ফিক্সড। আমরা একটা ফিক্সড মাইন্ডসেট থেকে আরেকটা ফিক্সড মাইন্ডসেটে যেতে চাই, কিন্তু সেটাও যাওয়া খুব কঠিন। কিন্তু আজকের পৃথিবীতে আমরা বলি যে না, ফিক্সড মাইন্ডসেট টু ফিক্সড মাইন্ডসেট যাওয়া যাবে না। ইউ হ্যাভ টু হ্যাভ এ গ্রোথ মাইন্ডসেট। অলওয়েজ ইউর মাইন্ডসেট উইল চেঞ্জ এন্ড অলওয়েজ উইল মাইন্ডসেট উইল গ্রো। সো আমরা যদি গ্রোথ মাইন্ডসেটেও যেতে পারি, তাহলেও দেখবেন যে আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। সো ইমোশনাল ইন্টেলিজেন্স অফ লার্নার্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে দিদার সাহেব বললেন যে এই যে তার ওবিডিয়েন্সি, সে থাকতে চায় না, এটি ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রবলেম, এটা সফট স্কিলের প্রবলেম। এটা একাডেমিক ইনস্টিটিউশনের কোনো প্রবলেম না। এবং একাডেমিক ইনস্টিটিউশন, এটাকে বলি আমরা ইনফর্মাল লার্নিং। ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ওই যে সফট স্কিল, এগুলো হচ্ছে ইনফর্মাল লার্নিং। ইনফর্মাল লার্নিং এর আমি সুযোগ করে দিতে পারি, বাট ইনফর্মাল লার্নিং ইজ অলওয়েজ লাইফ লং লার্নিং। সো আমার এই কতগুলো টাইপ যদি আমি না বুঝি, তাহলে হঠাৎ চুরি করি, বা ফর্মালের মধ্যে ইনফর্মাল ঢুকাই দেই, নন ফর্মালকে ঢুকাই দেই, আমি এইজ বেসড লার্নিং এর মধ্যে নন এইজ বেসড লার্নিং ঢুকাই দেই। এই বেসিক জিনিসগুলো যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু বিরাট প্রবলেম। এডুকেশনকে একদম মারাত্মক আমরা জগা খিচুড়ি পাকায় ফেলবো। আর আমি প্রফেসর হান্নানের সাথে একটা বিষয় একটু মানে দ্বিমত বলবো না, বাট আমার অপিনিয়ন, অলওয়েজ আমি এই অপিনিয়নটা বলি। এখন উনি হয়তো অন্যভাবে বলেছেন, আমার মন্ত্রী মহোদয় সেটা বলেছেন, যে আমি অলওয়েজ মনে করি, অলওয়েজ, সেটা প্রাইমারি থেকে হায়ার এডুকেশন মাতৃভাষায় দিতে হবে। আপনি পরে ইংরেজি শিখে নেন, আপনি স্প্যানিশ শিখেন, আপনি ফ্রেঞ্চ শিখেন, কোনো আপত্তি নাই, আপনি 10টা ল্যাঙ্গুয়েজ শিখেন। আজ পর্যন্ত কোনো কান্ট্রি ডেভেলপ করে নাই মাতৃভাষা শিক্ষা না দিয়ে। জাপানের কথা আপনি বললেন, জাপান ডেভেলপ আজকে, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর তো জাপান ডেভেলপ ছিল না, তারা কিন্তু মাতৃভাষায় দিয়ে আজকে এখানে আসছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর সব ইউরোপিয়ান কান্ট্রি ধ্বংস হয়ে গেছিল, আমেরিকা ধ্বংস হয় নাই, কারণ আমেরিকাই সবাইকে আলাদা করে দিয়েছিল। তারা কিন্তু তাদের মাতৃভাষা দিয়ে আজকে ডেভেলপ করেছে। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে আমরা যেহেতু কলোনিয়াল ইয়াতে ছিলাম, সেই জন্য আমরা মনে করতেছি ইংরেজি ভাষাতে শিক্ষা দিতে হবে। অ্যাবসলিউটলি না। আপনি যে ভাষায় কথাই বলতে পারেন না, যে ভাষা আপনি বুঝেনই না, 12 বছর পরে এসে আপনি যে ভাষা বুঝেন না, সেই ভাষায় আপনি যদি একটা শিক্ষা দিতে চান, সেখানে কোনোদিনও কম্পিটেন্সি তো দূরের কথা, কোনো স্কিল নলেজ কিছুই আপনি পাবেন না। শিক্ষাটা বাংলা ভাষায় দেন, ইংরেজিটা ভালোভাবে শিখান। আর পৃথিবীর প্রধান ভাষা কিন্তু ইংরেজি না। সাউথ আমেরিকার সব ভাষা ইজ ডিফারেন্ট, ইউরোপের সব ভাষা ইজ ডিফারেন্ট। আমাদের অনলি প্রবলেম হচ্ছে যে ব্রিটিশরা যে কয়েকটা দেশ শাসন করতো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, কানাডা, হ্যাঁ, এবং ইউকে নিজে, তারা যেহেতু 5টা দেশ ইংরেজিতে কথা বলে, তাদের জাতিসত্তা একই রকম, একই জাতিসত্তা থেকে তারা আসছে, মোস্টলি ব্রিটিশরা এবং ইউরোপও। কিন্তু আমরা তাদের কলোনি থাকার কারণে আমাদের ইংরেজির প্রতি এত মানে ইনক্লিনেশন। এটা করা যাবে না। বাংলা ভাষাতে শিক্ষা দিতে হবে। যেদিন আমি বাংলা ভাষাতে হায়ার এডুকেশন দিতে পারবো, সেদিন আপনি চোখ বন্ধ করে স্কিল স্টুডেন্ট পাবেন। তার পাশাপাশি আপনি ইংলিশ শিখায় ফেলেন, হাই ক্লাস ইংলিশ শিখান, ইংরেজিতে এসে দক্ষ হয়ে যাক, কোনো সমস্যা নাই, তাতে অসুবিধা কি? সে বিদেশে গিয়ে কাজ তো করতেই পারবে। কিন্তু যে ভাষায় আপনি দেখেন আপনার ক্লাসে, আমি অনেক ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বসে দেখছি, আমার টিচার না পারে ইংরেজিতে কথা বলতে, আমার ছাত্র না পারে ইংরেজিতে কথা বলতে, দুইজন বিদেশি একটা ভাষায়, হাইব্রিড একটা ভাষায় কমিউনিকেশন করতেছে, যে কমিউনিকেশনের কোনো
লার্নিংই হচ্ছে না। বাংলা ভাষায় বলি বুঝতে পারবো ভালো, শিখতে পারবো ভালো, টার্মগুলো ইংরেজিতে করেন। কোন টার্ম বাংলায় ভাষায় আমরা যেটাকে বলি টার্ম অফ আর্টস একটাও আপনার বাংলায় করার দরকার নেই, সব ইংরেজিতে করেন, লেকচারটা ডেলিভারি দেন বাংলায়, অ্যাসেসমেন্টটা করেন বাংলায়। আমি ফাইনালি যে কথাটা বলে শেষ করে দেবো যে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট ইজ ডিফারেন্ট দ্যান আউটকাম বেসড অ্যাসেসমেন্ট। সো আমি যদি কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টে যাই তখন অনেক ডিফারেন্ট অনেক কিছু আসবে, এবং তখন আমি বলতে পারবো যে আমার গ্র্যাজুয়েটটা কোন লেভেলের কম্পিটেন্ট। সো সেটা ইন্ডাস্ট্রি ড্রিভেন হতে হবে। তো সারা জীবন আমরা গ্যাপ কথা বলি, কিন্তু ইন্ডাস্ট্রি আমাকে বলে না কোন কম্পিটেন্টের লোক তার দরকার, কোন কম্পিটেন্সি লেভেলের তার লোক দরকার। সো আমরা গ্রেড বেসে আসি, একটা A+ পাওয়া গ্রেডের ছেলে আপনার কাছে কম্পিটেন্ট না, আবার একটা C পাওয়া গ্রেডের ছেলে আপনার কাছে হয়তো হাইলি কম্পিটেন্ট, এটা বুঝবো কিভাবে? সো গ্রেড বেসড এডুকেশনের সাথে কম্পিটেন্সি বেসড এডুকেশন মিলাই ফেললে একটু প্রবলেম। সো এই কয়েকটা কথা বলে আমি শেষ করতেছি যে মানসিকতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, সফট স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ইন্ডাস্ট্রি ড্রিভেনই কিন্তু এডুকেশন, যেহেতু এডুকেশনটা শুরু হয়েছিল ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু তখন ইন্ডাস্ট্রিটা ফিক্সড ছিল, অনেক বছর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রোডাকশন লাইন একটা প্রসেসে চলছে, কিন্তু এখন আপনারা ইজ র্যাপিডলি চেঞ্জিং। আপনারা কম্পিটেন্সি সেট করেন আগে, আপনারা ডিসাইড করেন যে কম্পিটেন্সি আমি কি চাই, আমরা আপনাকে সেইভাবে স্টুডেন্ট সাপ্লাই দেবো। এবং আমরা শিখাচ্ছি মেটাকগনিশন। মেটাকগনিশন মিনস আপনি লার্নিং টু লার্ন এন্ড হাউ টু লার্ন, এবং সেটা আমাকে শিখায় দেওয়া। লাস্টলি, যদিও ওটা অনেকের অপছন্দ, তারপর আমি সবসময় বলি যে মাতৃভাষায় শিক্ষা দিতে হবে এবং 21 বছরের মতো সকল ছেলেকে রাস্তায় ছেড়ে দিতে হবে, তারপর সে আপনার খেয়ে পড়ে ইনশাল্লাহ বাংলাদেশকে একটা মধ্যম আয়ের 2041-এ আমাদের যে বঙ্গবন্ধু সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ। আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম স্যার, আমরা কিন্তু স্যার বাংলা ভাষায়, আমি পার্সোনালি স্যার, আমি বাংলা ভাষায় এসে শিক্ষা দেওয়ার বিরুদ্ধে স্যার আমরা কখনোই না। আমরা সবাই চাই বাংলায় শিক্ষিত স্বশিক্ষিত হোক, কিন্তু স্যার আমাদের এর পাশাপাশি আমাদের ইংলিশের যে দক্ষতার জায়গাটা, এটা কেন দরকারটা আমরা বলি, কারণ হচ্ছে মিডিয়াম অফ একুয়ারিং নলেজ, হ্যাঁ, ওইটা কিন্তু স্যার ইংলিশ। আপনি যদি আমরা যদি ম্যাস ডিস্ট্রিবিউশন অফ আপনার হচ্ছে লিটারেসি আমরা ধরি, আমাদের গ্রামের একটা ছেলে অথবা মফস্বলের একটা ছেলে, আমরা যখন ট্রেনিং করাতে যাই, আমার যে ট্রেনিং প্রোগ্রাম চলে, আমি দেখি যে ওদের ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং এতটাই লো থাকে যে ও যে আপনার হচ্ছে যে মিডিয়াম গুলা অ্যাভেলেবেল আছে অনলাইনে, ওইখান থেকে যে নলেজ একুয়ার করবে ওই স্ট্রেনটাও হারিয়ে ফেলছে, যার ফলে যেটা হচ্ছে যে আপনি সেটা তো আমি বললাম, আমি ভাষাটাকে অস্বীকার করিনি। আপনি ভাষা শিখান, কিন্তু আপনি শিখান বাংলায়, তাকে ভাষাতে আপনি শিখাবো বাংলায়, কিন্তু স্যার আপনার কিন্তু স্যার আমাদের বাংলায় ওই জিনিসটাও গুরুত্ব যে দিতে হবে যে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি জাপান বলেন, আপনি অথবা আপনি চায়না বলেন, ওদের যে লোকাল ল্যাঙ্গুয়েজে যে কন্টেন্ট আপনার মার্কেটটা আছে, যে কন্টেন্ট যে ডেলিভার করতে পারে, আপনি বি ট্রেনিং বি আদার কন্টেন্ট, হ্যাঁ, নলেজ হবে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি, আপনি কিনা বলে আপনার সাবজেক্ট ওয়াইজ কন্টেন্ট, ওই জায়গাটাও কিন্তু স্যার আমাদের একটা বিশাল উইকনেস আছে, যার ফলে যেটা হচ্ছে আমি কন্টেন্টে যখন ঢুকছি, যখন কন্টেন্ট আমি রিস্ক করতে যাচ্ছি, তখনই দেখি আমার কিছু নাই। হ্যাঁ, কন্টেন্টের জায়গাটা আই এগ্রি। আপনি মাতৃভাষায় না শিখালে কন্টেন্ট মাতৃভাষায় তৈরি হবে কিভাবে? তৈরিও করতে হবে, শেখাতে হবে স্যার। আমি বলতে স্যার, আমি সাপোর্টে আছি স্যার আপনার, আমি বিপক্ষে বলি নাই। বুঝতে পেরেছি। না, আমার মনে হয় চমৎকার আলোচনা চলছিল আর কি, মানে দিস ইজ কল্ড দ্য রিয়েল discussion. Imran bhai, আমি actually facing some trouble in internet. I don't know why, because মানে বাংলাদেশে আমি আগেই শুরুতে বলেছিলাম যে সমগ্র বাংলাদেশ আমার মনে হয় প্রথমবারের মতো একযোগে এরকম ভার্চুয়ালি ইউথ স্কিলস ডে উদযাপন করছে। সো ইমরান ফাহাদ ভাই, মুনাজ স্যারের বক্তব্য শুনলাম, দিদার ভাইয়ের সাপ্লিমেন্টেশন আমরা শুনতে পেলাম। আমরা আরো যদি নোমান ভাই কি বলেছেন, নোমান ভাই, and then Hannan sir, and then Ashik bhai. 30 seconds for your final remark, and then আমরা শুনবো ইমরান ভাইয়ের কাছ থেকে story of inspiring Bangladesh, and after that we will conclude our discussion, and yes, then we will say goodbye to our audience. So then Noman bhai. থ্যাংক ইউ। অফকোর্স অনেক প্রাণবন্ত আলোচনা হয়েছে। সো আমার প্রথম সেক্টরে যেটা মূলত আমি কিন্তু যারা শিখছে, শিক্ষার্থী এবং যারা চাকরি খুঁজছে, জব সিকার্স, আমি তাদের মাইন্ডসেট এবং তাদের কি করা উচিত সেটা নিয়ে বলেছি। কারণ আমি দেখছি যে ইউনিভার্সিটিগুলো, যেহেতু মুনাজ স্যার, হান্নান স্যারের মতন লিডাররা আছেন, ইউনিভার্সিটিগুলো চেঞ্জ হচ্ছে। সো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি শুধু এটাই বলবো, যেটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছে, আমি জানি না আর অন্য কোনো ইউনিভার্সিটিতে আছে কিনা, যে অ্যালামনাইরা যারা ইন্ডাস্ট্রিতে আছে
তাদের সাথে একটা কমিটি করে যদি কোয়ার্টারলি বসা যায় যে ইন্ডাস্ট্রিতে এখন কি ডিমান্ড আছে, তাহলে কিন্তু এই ইনফরমেশনের যে দ্বিমুখী একটা ফ্লো সেটা এনশিওর করা যেতে পারে। এটা আমি জানি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছে। ইনফ্যাক্ট আমি নর্থ সাউথের অ্যালামনাই না হয়েও একবার ইনভাইটেশন পেয়েছিলাম এরকম একটা মিটিং এ, সেখান থেকে জানি। তো এটা আসলে দরকার। এটা যদি হয় প্রতিটি ইউনিভার্সিটিতে যদি থাকে, তাহলে যদিও মুনাস স্যার যেটা বললেন, যেটা আমিও বলেছি, যে এখন খুব র্যাপিডলি ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, কিন্তু তার ভেতরেও যে এই মুহূর্তে কি অ্যাপ্লিকেশন, কি দরকার, কি ডিমান্ড, বাট অথবা ইমিডিয়েটলি না হলেও নেক্সট 2-3 ইয়ার্সে কি ডিমান্ড, সেটার উপরে ফোকাস করে কিছু কিছু কোর্স ডিজাইন করা যায়, রিডিজাইন করা যায়। অ্যাট দ্য মিনিমাম কিছু সার্টিফিকেশন কোর্স অফার করা যায়, যেটা এই মুহূর্তে আমরা আইবিএ তে যেটা আমরা খেয়াল করছি, যে আইবিএ তে কিন্তু এখন প্রচুর সার্টিফিকেশন কোর্স অফার করছে, যে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপর, এইচআরএমসির উপর। ওদের 6টা সার্টিফিকেশন কোর্স কিন্তু প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। এর পাশাপাশি এখন এসিএমপি, অ্যাডভান্স সার্টিফিকেট ফর ম্যানেজমেন্ট প্রফেশনাল, যেটা দিচ্ছে, যেটা মিড লেভেল ম্যানেজার তৈরি করার উদ্দেশ্যে। তো এই ধরনের কিছু সার্টিফিকেশন কোর্সগুলো ইন্ট্রোডিউস করা যেতে পারে, বাট ইন্ডাস্ট্রি আর ইউনিভার্সিটির কোলাবোরেশনের জন্য একটা গ্রুপ করা যেতে পারে। আই থিঙ্ক দেন উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার অ্যান্ড হেল্প ইচ আদার টু গ্রো। আমি এটা বলেই শেষ করছি। থ্যাংক ইউ। রিপন ভাই বোধহয় ড্রপ করে গেছে, সো আই গেস আমরা এরপরে হান্নান স্যারের কাছে যাব। আচ্ছা, আমি ধন্যবাদ। খুব সুন্দর একটা আলোচনা। আমি বলবো যে এর মধ্য থেকে অনেক ক্রস আলোচনা এবং অনেক কিছু বেরিয়ে আসছে। আমি আবারও বলছি যে আমরা কেউ কিন্তু বাংলা ভাষার প্রতি আমাদের কোনো রকম শ্রদ্ধা বা ইয়ের ব্যাপারে আমাদের কোনো কমতি নেই, এবং প্রফেসর মোনাজের সাথে আমিও এটাও বলবো যে আমরা পারলে সমস্ত কিছুই বাংলা করে ফেলার চেষ্টা করাটা আমাদের উচিত এবং থাকা উচিত, এই ধরনের মনোবৃত্তি। আমি নিজেও কিন্তু বাংলা সিস্টেমেরই পড়াশোনা করা একটা ছাত্র। আমি বলবো যে একদমই বাংলা মিডিয়ামের ছাত্র হয়েও আমি কিন্তু আমেরিকাতেই আমার সমস্ত পড়াশোনা করেছি, মাস্টার্স, পিএইচডি এবং টিচিং, তারপরে পোস্ট ডক আমি কানাডাতে করেছি। তো সেটা কি যেটা আজকে প্রফেসর মোনাজ বলছেন, অবশ্যই নিচু আমি বলবো 12 গ্রেড পর্যন্ত তো অবশ্যই বাংলা এডুকেশনের গুরুত্বটা অনেক বেশি, কিন্তু হায়ার এডুকেশনে যখন আসে, ইউনিভার্সিটি পর্যায়ে যখন আসে, আমি অন্তত দেখছি যে আমাদের মানে কমপ্লিটলি বাংলায় সমস্ত কিছু করতে গেলে সেটা হচ্ছে যে টেক্সট বুক যে কন্টেন্ট, সেটা নিয়ে আমাদের অনেক সংকট হয়। আমি জানি না, টেকনোলজিতে আমি দেখেছি, বিজনেসে দেখেছি, সায়েন্সে দেখেছি, এবং আমি তো হাইলি কোয়ান্টিটেটিভ ডিসিপ্লিনে পড়াশোনা করেছি এবং আমি ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করেছি আমেরিকা থেকে। সুতরাং আমি জানি, আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করেছি। সুতরাং আই নো দ্যাট ওয়েল হাউ ডিফিকাল্ট ইট ইজ টু গেট ইনটু the books and texts, the modern and classic ইয়েগুলো, রিসার্চ গুলো, সেগুলো ইন্টারভেন করা অনেক সময় ওই লেভেলে আমাদের এখনো ইয়ে আছে। তবে পাশাপাশি এই চেষ্টাটা ডক্টর মোনাজের সাথে যদি আমি একসাথে বলি যে আমরা হাইব্রিডের মতো আমাদের দুটো চেষ্টাই রাখতে হবে। বাংলাকে আমরা কোনোভাবেই পিছিয়ে দেওয়াটা ঠিক হবে না। যেটা আজকের আলোচনায় স্কিল এবং কম্পিটেন্সির ব্যাপারে এবং যে গ্যাপটা ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশে যেটা হয়ে আসছে, দেখুন বাংলাদেশে যখন আমরা ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট সেক্টরের সাথে কথা বলি, হোক এটা বেসিস কোন একটা প্রফেশনাল অর্গানাইজেশন, হোক এটা একটা রাশেদ নোমানের মতো একটা মানে বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইয়ে আছে, তাদের এক্সপেকটেশন ডিফারেন্ট, যারাই হোক, এবং আমাদের দেশীয় কিন্তু অনেক ইন্ডাস্ট্রি আজকে কিন্তু গ্লোবাল স্কেলে চলে গিয়েছে। কিন্তু ওনাদের সাথে যখন আমরা ইন্টারেক্ট করি, এমডিদের সাথে, সিইওদের সাথে, মালিকদের সাথে যখন ইন্টারেক্ট করি, ওনারা কিন্তু অনেক সময় আমরা যেটা বলি, আপনারা কিন্তু অনেক সময় ওইভাবে এগিয়ে আসেন না। যেমন আমি আমেরিকাতে যেটা দেখেছি, আমি যখন কানাডাতে যাই, আমাকে একটা ইন্ডাস্ট্রি কিন্তু ফান্ডিং করেছিল একটা বড় অংশ আমার রিসার্চের, যেটা নটেল নেটওয়ার্ক, বিকজ দে হ্যাভ সাম প্রবলেম ইন দ্য ইন্ডাস্ট্রি which they want to throw it to the academia, and someone is going to do a research to supplement their problems to be solved. এটা হচ্ছে গিয়ে
সবচেয়ে বড় একাডেমিক ইনস্টিটিউশনের এই কাজটাই কিন্তু হায়ার লার্নিং ইনস্টিটিউশনের এই কাজটাই সবচেয়ে বেশি করা উচিত। যেটা মোনাজ বলতেছিলেন যে উনি বলতেছিলেন যে ইন্ডাস্ট্রি নিয়েই কিন্তু একসময় এডুকেশনের সূত্রপাত, কিন্তু ইন্ডাস্ট্রির প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি ফ্লোর চেঞ্জ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি ফ্লোর এখন আর ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল থার্ড ইন্ডাস্ট্রিয়ালে নেই, এখন এটা অন্য পর্যায়ে চলে গেছে। এবং টু সাম এক্সটেন্ট দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং রাইট নাও, টেকনোলজি হ্যাজ কনভার্স ইন এ ওয়ে, আমরা কে কোন ডিসিপ্লিনে আমরা এখন আছি সেটা, আমি বিজনেস স্কুলে 32 ইয়ার্স টিচিং করি এবং আমি বলতে পারি যে আমরা ম্যাক্সিমাম টাইমই টেকনোলজি নিয়ে কথা বলি। পার্ট অফ দ্য রিজন হচ্ছে আমি বিজনেসটা করতে গেলেও আমাকে কিন্তু মডার্ন টেকনোলজি কথা বলতে হয়, আমাকে টেকনোলজির সাইডে কিন্তু হেভি এমফেসিস দিতে হয়। সে কারণে বাংলাদেশে আমি যেটা দেখি, আমি আমেরিকাতে যত ইউনিভার্সিটিতে কাজ করছি, কানাডাতে 2টা ইউনিভার্সিটিতে কাজ করেছি, আমি একটা জিনিস দেখেছি, always industries are given fund to the university to do research, to even think about a course designing, যেটা বাংলাদেশে আপনারা জানেন আমরা একটা স্ট্রাকচার্ড এডুকেশন সিস্টেমের মধ্যে আছি, যেটা আমাদেরকে এডুকেশন মিনিস্ট্রি এবং ইউজিসি কন্ট্রোল করে। আমরা একটা সিলেবাস, একটা কোর্স নতুন করে ইন্ট্রোডিউস করতে 2-3 বছর সময় লেগে যায়। এই জায়গাগুলো থেকে আমাদেরকে এই ব্যুরোক্রেটিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। ফলে আজকে যদি আমি চাই যে কেউ নিউরাল নেটওয়ার্ক পড়াবে, কেউ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক পড়াবে, কেউ ক্লাউড কম্পিউটিং পড়াবে, ডিজিটাল মার্কেটিং পড়াবে, সাপ্লাই চেইন পড়াবে, লজিস্টিক পড়াবে, রিভার্স লজিস্টিক পড়াবে, অথবা আমি যদি সুপার যে কোনো স্পেস টেকনোলজি পড়াবো, আমার যেন ইনস্টিটিউশনের ওই অধিকারটা থাকে যে আমি চাইলেই অগমেটিসের সাথে বসে একটা কোর্স ডিজাইন করে সেটা অগমেটিসের জন্য কাস্টমাইজ করে আমার প্রোগ্রামে অ্যাড করতে পারবো। এই ফ্লেক্সিবিলিটিটা বাংলাদেশের কোনো এডুকেশন ইনস্টিটিউশনে নাই, নাইদার ইট ইজ ইন দি গভর্নমেন্ট ইউনিভার্সিটি নর ইভেন ইট ইজ ইন দি প্রাইভেট ইউনিভার্সিটি। সো উই ডু নট হ্যাভ দ্যাট ফ্লেক্সিবিলিটি ইন টার্মস অফ ডেলিভারিং নলেজ ডিসেমিনেশন করার সে ফ্লেক্সিবিলিটিটা আমাদের নাই। সে কারণেই প্রফেসর মুনাজ যেটা বলতে চাইছেন যে আমরা তো ঘুরে ফিরে এক জায়গায় আছি, যে গ্রেডিং সিস্টেমে একটা স্টুডেন্টকে বের করে দেওয়া। তো গ্রেডিং সিস্টেমে আমরা একদিকে বের করে দেব, আবার এক্সপেকটেশন থাকবে কম্পিটেন্সি স্কিল ওগুলো ফ্রম দি আদার সাইড, সেখানে আমাদের গ্যাপটা থাকবে। বাংলাদেশি একাডেমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি বলবো, যারা আমাদের দেশের টপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, আপনি যদি আমি কয়েকটা কোম্পানির কথা যদি নামই করি যারা সারা বিশ্বে নাম করেছে আমাদের দেশের কর্পোরেশন হিসাবে, তারা আজ পর্যন্ত লিস্ট ধরে বলতে পারবে যে তারা 10টা ইউনিভার্সিটিকে 10টা প্রজেক্ট দিয়েছে যেখানে তারা তাদের যে স্কিল সেটটা লাগবে। অথচ দেখেন এই বাংলাদেশে আমি কিন্তু একটা ছোট্ট প্রাইভেট ইউনিভার্সিটি চালাই, যেটার একটা টেক্সটাইল প্রোগ্রাম আছে বাংলাদেশের খুবই রিনাউন্ড আমাদের। এবং আপনি জানেন আমার কাছে আমার দেশের কোম্পানি, ফরেন কোম্পানি, আমেরিকান কোম্পানি এসে আমার 30টা গ্রাজুয়েটকে তারা এখান থেকে নিয়ে গেছে, তাদেরকে ফুল বেতন দেওয়া হবে 18 মাস শুধু স্কিল দেওয়ার জন্য। 18 মাস স্কিল দেওয়ার পরে তাদেরকে ইন্ডাস্ট্রি ফ্লোরে দেওয়া হবে ফর জব টু বিগিন। তাহলে যে একাডেমিক ডিগ্রিটা পাওয়ার পরে যেই ভ্যালু এডিশনটা করতে হয় একটা কাস্টমাইজ সেটে কাজ করার জন্য, ইন্ডাস্ট্রি যদি এগিয়ে না আসে, ইন্ডাস্ট্রি যদি সেই জায়গায় না আসে, একাডেমিক সাথে যদি কোলাবোরেট না করে, তাহলে এই কোলাবোরেশনের জায়গায় যদি গ্যাপটা থাকে, তাহলে কখনো আমরা যতই কম্পিটিশনের কথা বলি, যতই স্কিলের কথা বলি, যতই স্কিল ডেভেলপমেন্টের কথা বলি, এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো ফেইলিয়ারের দিকে যাবে। আর একটা কথা প্রফেসর মোনাজ বলেছেন যে আমাদের টিভেট বা কারিগরি এডুকেশনের দিকে সরকার অনেক নজর দিয়েছেন। হ্যাঁ, আমি বলবো যে 400-র মতো কারিগরি ইনস্টিটিউশন ক্রিয়েট করেছে আমাদের বাংলাদেশের সরকার, হুইচ ইজ ভেরি গুড, অবজেক্টিভ অনেক ভালো। কিন্তু এই কারিগরি জায়গা থেকে আজকে যেটা হচ্ছে, আমি এই ছোট ইউনিভার্সিটিতে বনানীর মতো জায়গায় থেকে আমি দেখছি যে এখানে হাজার হাজার স্টুডেন্ট আসে 4 বছর 3 বছরের ডিপ্লোমা করার পরে আমাদের কাছে, যাদেরকে আবার আমি ইন্টারমিডিয়েটের পর থেকে যে শিক্ষাটা দিতে হয় সেই শিক্ষাটা, অর্থাৎ সে যে টেকনিক্যাল নলেজটা নিচ্ছে ওই যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও সে ভ্যালু অ্যাড করতে পারছে না। দ্য ফান্ডামেন্টাল থিং ইন টার্মস অফ ডেলিভারিং নলেজ অ্যান্ড গিভিং স্কিল সেট, গিভিং প্রপার অ্যাট্রিবিউটস ফর একটা হিউম্যান বিং কে ট্রান্সফার করার জন্য, যেটা এইটা আমরা কোনোভাবে করতে পারছি না। বা আলটিমেটলি আমরা এখনো কিন্তু ঘুরে ফিরে একটা সার্টিফিকেট জায়গায় রয়ে গেছি। ফলে হয়েছে কি আমাদের এডুকেশন সিস্টেমটা যে বৃত্তের মধ্যে পড়েছে, সেই বৃত্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে গেলে এই এডুকেশনকে শুধুমাত্র আমরা একটা বাণিজ্যিক মডেল করলাম যে সার্টিফিকেট দিয়ে দিলাম, এটা হোক প্রাইভেট হোক গভর্নমেন্ট, আমরা কিন্তু এন্ট্রি লেভেলে নিচ্ছি,
এক্সিট করছি একটা সার্টিফিকেট দিয়ে, ভ্যালুয়েশন বা ট্রান্সফরমেশনটা কি হচ্ছে বা কনভার্সনটা কি হচ্ছে সেই জায়গাটা আমরা এমফেসিস করতে পারছি না। আমি বলবো আজকে যদি এই স্কিল এবং কম্পিটেন্সির জায়গায় যদি আমরা কথা বলি, লেট দিস কর্পোরেশনস এন্ড ইন্ডাস্ট্রি টু কাম ফরওয়ার্ড এন্ড পুট দেয়ার হ্যান্ডস to the university so that they can discuss and share their many thoughts with the academia, and then academia should also try to cooperate them in terms of adding value by even giving non-formal ট্রেনিং এন্ড সার্টিফিকেটস আপনি যেটাতেই দিতে চান দিয়ে ভ্যালু অ্যাড করেন। আর তা না হলে আপনাদেরকে এখানে বাংলাদেশে এসে আপনি দেখবেন রাশেদ নোমানদের জায়গাগুলো দখল করেছে এখন আমাদের পার্শ্ববর্তী দেশ। আমি প্রায় $5 বিলিয়ন দিয়ে দিচ্ছি, শুধুমাত্র ইংরেজি জানে না আমাদের টপ ম্যানেজাররা। আপনাকে আমি কেন এত গুরুত্ব দিচ্ছি, $5 বিলিয়ন উই আর লুজিং to a neighboring country each and every year just because I am not creating leaders who can run the organization with efficient leadership quality and management capability and technological knowledge, এবং এটার সাথে যে ইমোশনাল আইকিউ বা ইকিউ বলেন সবকিছু মিলে ডিসিশন। আমার দেশের মার্চেন্ডাইজাররা সব পার্শ্ববর্তী দেশের অথবা শ্রীলঙ্কা থেকে আসা, তারা গিয়ে আমার প্রোডাক্ট বিক্রি করে ইউরোপের মার্কেটে জাস্ট বিকজ আমার ছেলেটার ইংরেজি দক্ষতা নাই, সে একটা ফরেন ট্রেডের সাথে মার্চেন্ডাইজারের সাথে কমিউনিকেট করতে পারে না। সুতরাং আপনাকে বাস্তবতায় ফিরে আসতে হবে। বাস্তবতা হচ্ছে if you want to compete with the global market, you have to understand where the competition is and what are the competency, skills and attributes that one has to adopt. আমি বাংলা যতই বলি, আমার ছেলেটা যদি প্রোডাক্টটা সেল না করতে পারে by talking to the global marketeers, you are going to lose foreign currency enormously. যেটা ভারত পেরেছে, যেটা শ্রীলঙ্কা পেরেছে, যেটা অন্যরা পেরেছে, যেটা প্যারালালি পৃথিবীর অন্যান্য দেশ পেরেছে, সেটা বাংলাদেশ পারবে না এবং আরো অনেক দিন বাংলাদেশকে পস্তাতে হবে এই জায়গাটায়। সুতরাং আমাদেরকে বাস্তবতার জায়গায় ফিরে আসতে হবে। বাস্তবতা হচ্ছে আমরা গ্লোবালি কি হচ্ছে সেটার দিকে তাকাবো, বাংলাদেশে বাংলা ভাষায় শিক্ষা দেব, বাংলা ভাষায় আমরা হায়ার লার্নিং বইগুলো ট্রান্সলেট করার চেষ্টা করব এবং করে সেই জ্ঞান দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমার এখান থেকে এমন ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি হয় যেটা আপনি চায়না থেকে দেখেছেন হয়েছে, যেটা অন্য ভাষাভাষীর দেশ থেকে হয়েছে, আপনি দেখেছেন সারা বিশ্বময় সেটা হয়েছে। সেটা করতে গেলে আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে ক্রস করতে হবে, বিকজ আপনি কম্পিট করবেন কিন্তু গ্লোবাল কম্পিটিশনের জায়গায়। তাতে আপনি কিন্তু শুধু এই জিওগ্রাফির মধ্যে বসে থাকলে কিন্তু আপনি কম্পিটিশনে হেরে যাবেন। সুতরাং সেই কম্পিটিশনের দিকটা তাকিয়ে আপনার প্রোডাক্টটাকে গ্লোবালি ইকুইপ করার জন্য যা দরকার, এটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, এটা তার সফট স্কিল হতে পারে, এটা তার অন্য যে ধরনের কগনিটিভ থিঙ্কিং পাওয়ার, ক্রিয়েটিভ পাওয়ার, ইনোভেটিভ পাওয়ার, এসবগুলো আনতে হবে। এই একাডেমিক মানে একদম বাক্সবন্দি সিস্টেমের বাইরে জ্ঞান দেওয়ার জন্য যা যা করার কর্পোরেশনস এবং ইন্ডাস্ট্রি এবং সবাইকে নিয়ে আমাদেরকে করতে হবে বলে আমি মনে করি সব সময়। তাহলে আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, 1.5 ঘন্টার উপরে সময় চলে গেছে। শেষ করব হলো আশিক ভাইকে, আপনার যদি কোনো টেক থাকে এই সেশন নিয়ে এবং আপনার ওভারভিউ অ্যাবাউট দিস হোল ডিসকাশনস। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব ব্রিফলি 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিব, যেহেতু অনেক we are over the time I guess. Again, thanks to the host for organizing such a beautiful event on the occasion of Youth Skills Day. আর সকলকে সালাম জানাই। লাস্ট শেষ করবো একটা ম্যালকম এক্স এর একটা কোট দিয়ে, সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য পাসপোর্ট to the future, for tomorrow belongs to those who prepare for it today. So আজকে এই কোভিড এর টাইমে এবং এই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের অনেক কথা হলো, ইংলিশ নাকি বাংলা, ওইটা নিয়ে আমি বলবো যে যেটা ছাত্রদের শিখতে সুবিধা হয়, the mode of instruction should be the language যেটা শিখতে সুবিধা হয়। বাট এখন বাসায় বসে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজই শিখতে পারি। if you want to learn Chinese, you can learn Chinese. if you want to learn Spanish, you can learn Spanish. আজকে বিকজ 10 বছর আগে যেটা সম্ভব ছিল না, আজকে সেটা সম্ভব যে you can sit at home and acquire any skill that you want to acquire. আপনি যদি কোডিং শিখতে চান, আপনি যদি even if you know how to cook, মানে আমি একটা লাইট হার্টেড একটা ডিসকাশন দিয়ে শেষ করি। বিফোর দিস লকডাউন আমি জীবনে রান্না বান্না জানতাম না, আমি আপনাকে বিরিয়ানি রেঁধে খাওয়াতে পারবো, বিকজ অফ ইউটিউব আই নো হাউ টু কুক নাও। আমি এখন কাচ্চিও বানাতে পারি, সবকিছু বানাতে পারি। সো আমি যারা আছে ইয়াং স্টুডেন্টস, তাদেরকে বলবো ইউজ দিস টাইম ওয়াইজলি। এই টাইমটা ইউজ করে ট্রাই টু গেইন সাম স্কিলস। এবং আমরা যারা পায়োনিয়ারদের কথা বলি, আপনি জ্যাক মার কথা বলেন আর ইলন মাস্কের কথা বলেন, all these pioneers are always ahead of their time.
ওরা কিন্তু দে ডোন্ট থিংক অ্যাবাউট 2020 সালে কি হচ্ছে, দে থিংক অ্যাবাউট এই পোস্ট কোভিড আমার কোন কোন স্কিলস গুলো বেশি লাগবে, পোস্ট কোভিড কোন কোন মার্কেট গুলোতে ডিমান্ড বেশি থাকবে, ইটস অল অ্যাবাউট ডিমান্ড এন্ড সাপ্লাই। সো ওইভাবে আই শুড প্রিপেয়ার মাইসেলফ সো দ্যাট যখন when the economic recession is over I am ready and I am employable so that employers like myself and Rashid Noman bhai এবং এখানে যারা এমপ্লয়ার আছে তারা যাতে they can pick these students who are equipped not just with a degree but equipped with the skills the employers need for them to be successful in their field. Thank you. And I believe যে লাইক আমরা যে আজকে ইনিশিয়েটিভটা নিয়েছি ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে বাংলাদেশ ইউথ স্কিলস ফেস্টিভ্যাল প্রথমবারের মতো আমরা করছি, 40 জন স্পিকার এবং 6টা অসাধারণ প্যানেল আমরা করতে যাচ্ছি, যেটা প্রথম প্যানেলে আজকে আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগছে। এবং আমাদের আজকে আরো 5টি প্যানেল আছে, যারা দেখছেন এখন তাদেরকে আমাদের পেজকে ফলো করার জন্য অনুরোধ থাকলো। এবং আমাদের inspiringBangladesh.com আমরা যে কন্টেন্ট শেয়ারিং ওয়েবসাইটটা লঞ্চ করতে যাচ্ছি ওটার আজকে সফট লঞ্চিং হবে। এবং আমরা চাই যে আমাদের যে নিজস্ব একটি সোশ্যাল নেটওয়ার্ক বা নিজস্ব যে একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যেটার থ্রুতে আমরা মানুষকে ইন্সপায়ার করতে পারবো, কারণ আমরা এখন যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে ভালো কন্টেন্টের অভাব এবং সুস্থ বিনোদন এবং সস্তা বিনোদনের মধ্যে একটা ক্লিশে জাতীয় ব্যাপার হয়ে গেছে। তো আমরা চাই যে ইন্সপায়ারিং বাংলাদেশ হবে হচ্ছে ডেডিকেটেড বাংলাদেশের জন্য একটি প্ল্যাটফর্ম, এবং এই ধরনের প্ল্যাটফর্মের থ্রুতে আপনাদের মতো যারা ইন্সপায়ারিং আছে তাদেরকে আমরা রেগুলার ভিত্তিতে কানেক্ট করতে পারবো এবং আপনাদের যে বক্তব্য তা শুনতে পাবো। তো এটি বলেই আজকে আমাদের এই প্রথম সেশনটি শেষ করছি। আশা করি সামনে আপনাদেরকে আবার আমাদের যে বিভিন্ন ধরনের উদ্যোগ আসবে ওগুলোর সাথে পাবো। তো এই বলেই আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। Thank you sir, thank you Hannan sir, thank you Mona sir.